হবে আমাদের, ভুলে যাই। স্পেসিফিক চ্যালেঞ্জ। স্পেসিফিক চ্যালেঞ্জ বলতে কি, চ্যালেঞ্জ বলতে কি বোঝেন বলেন তো আপনারা? চ্যালেঞ্জ বলতে কি বোঝেন? কেউ আমাকে বলতে পারবেন? চ্যালেঞ্জ বলেন, স্যার, বলেন। চ্যালেঞ্জ বলতে এখানে মানে কাস্টমারের কাছ থেকে আমি জানবো ওনার কি কি সমস্যা, এর আগে উনি আগে আহ, মানে কোনো সার্ভিস নিয়েছিল কিনা, বা ওনার সেলস আসছে না কেন, বিস্তারিত ওনার সম্পর্কে জানা। এক্স্যাক্টলি এরকমই। বাট আরো যদি স্পেসিফাই করে বলি, ধরেন একটা বিজনেসে সেল আসতেছে না, অনেক অ্যাড রান করছে, অ্যাড রান করতেছে বিভিন্ন মার্কেটার দিয়ে, বিভিন্ন এজেন্সি দিয়ে, বাট সেলস তেমন একটা আসতেছে না। একটা দুইটা পাঁচটা দশটা এরকম করে সেল আসতেছে। কনসিস্টেন্টলি যে একটা নাম্বার অফ সেল আসবে, যে 100টা সেল পার ডে, 200টা সেল পার ডে, এরকম আসতেছে না। তাহলে কিন্তু এই ক্লায়েন্টের জন্য একটা বিশাল হ্যাজেল এটা। অনেক টাকা খরচ হইতেছে, এমপ্লয়ীদের স্যালারি দিতে হইতেছে, তারপরে প্রোডাক্ট ওয়্যার হাউসে পড়ে আছে, সেল হইতেছে না, যার কারণে এগুলো ক্লিয়ার হইতেছে না ওয়্যার হাউস। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে এক একটা সুনির্দিষ্ট চ্যালেঞ্জ। তারপরে যদি বলেন যে আপনার ফেসবুক অ্যাডের যে স্ট্র্যাটেজিটা, অ্যাডের যে টেক্সট গুলা, কন্টেন্ট গুলা, এগুলাতে সমস্যা আছে। কি সমস্যা আছে? অ্যাডের যে টেক্সট, এটা আসলে সেলস জেনারেট করার জন্য তৈরি করা হয় নাই। এই অ্যাড কপিটা বা এই অ্যাডের যে টেক্সটটা, এটা মানুষ আসলে বুঝতেছে না যে এটা আসলে সেল করানোর জন্য নাকি ট্রাফিক ওয়েবসাইটে নেওয়ার জন্য। অনেক সময় অনেক অ্যাড কপি দেখে আসলে বোঝা যায় না এটা আসলে সেলের জন্য অ্যাড দেওয়া হয়েছে নাকি মানুষকে দেখানোর জন্য অ্যাড দেওয়া হয়েছে। তো এগুলো ফানেল ওয়াইজ অনেক কিছু আলোচনায় আসতে হয় এখানে, বাট সহজভাবে যদি বলি যে সেলস এর জন্য অ্যাড কপি একরকম, আবার ট্রাফিক জেনারেট করার জন্য হচ্ছে অ্যাড কপি আরেক রকম। তো আপনি একটা অ্যাড দেখলেন একটা ক্লায়েন্টের, সে অ্যাড রান করতেছে, অ্যাডের টেক্সট আপনার কাছে ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না বলতে আসলে সেলস করার জন্য এই টেক্সট না। তো তখন আপনার কাছে মনে হইতে পারে এটা একটা চ্যালেঞ্জ তার বিজনেসের জন্য, এটার কারণে সেল হয়তো বা তার কম হইতেছে। ঠিক আছে? আবার ওয়েবসাইট যদি অ্যানালাইসিস করেন, দেখবেন যে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইস্যু আছে। ওয়েবসাইটের স্পিড ডাউন, স্পিড অনেক স্লো, তারপরে লোডিং হয় অনেক, তারপরে হচ্ছে ওয়েবসাইটে ওইরকম কোনো কন্টেন্ট নাই যেটা দেখে মানুষ প্রোডাক্টটা কিনতে হচ্ছে আগ্রহী হবে। ঠিক আছে? কোনো আর্জেন্সি নাই যে আগামীকালের মধ্যে এই অফারটা শেষ হয়ে যাবে, এটা একটা কিন্তু আর্জেন্সি টেক্সট। তার মানে একটা কাস্টমারকে আপনি বোঝাইলেন যে তোমাকে এখনই প্রোডাক্টটা কিনতে হবে, আদারওয়াইজ আগামীকাল এই প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে। বুঝতে পারছেন? তো এইভাবে মূলত অনেক অ্যানালাইসিসের ইয়ে আসে, আউটকাম গুলো আসে। তো আমরা যখনই একটা বিজনেসকে হচ্ছে রিচ করব, তার আগে ওদের হচ্ছে স্পেসিফিক চ্যালেঞ্জ গুলো, এগুলো আমরা খুঁজে বের করব। ঠিক আছে? যে হাই বাউন্স রেট, এটা যে এক্স্যাক্টলি হাই বাউন্স রেটই ক্লায়েন্টকে বোঝাইতে হবে এমন না। আপনি দেখতেছেন ফেসবুক পেজটা প্রফেশনালি সেট আপ করা না, আপনি ক্লায়েন্টকে বলেন যে আপনার ফেসবুক পেজটা আমি ডিজাইন করে দিই, এটা তো ভালো করে ডিজাইন করা হয়নি, প্রফেশনালি সেট আপ করা হয়নি, এই সমস্যাগুলো আমি দেখতে পাচ্ছি, এটার কারণে সেলস কনভার্ট হবে না, সেলস ডাউন থাকবে, অনেকেই প্রোডাক্ট কিনতে চাইবে না। ঠিক আছে? হাই বাউন্স রেট এটা একটা জাস্ট উদাহরণ, উদাহরণ দিছি এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন যে এটা একটা চ্যালেঞ্জ। হাই বাউন্স রেটের জায়গায় যদি আমি দিতাম যে লো কোয়ালিটি অ্যাড কন্টেন্ট, সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। তাহলে চ্যালেঞ্জটা বুঝতে পারছেন তো? হুম। জি স্যার, এটা পেজের উপর ডিপেন্ড করে বা এটা ওয়েবসাইটের উপর ডিপেন্ড ডিপেন্ড করে। করে যে বিজনেসটা আপনি কথা বলতেছেন সেই বিজনেসের উপর। জি স্যার। Okay? এই জিনিসটা মাথায় রাখবেন, যা লিখছেন সব বলে দিবেন এমন না।
আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, বুঝে বুঝে ক্লায়েন্টকে বলতে হবে যে তোমার এই সমস্যাটা আছে তোমার জি ওয়েবসাইটে। স্যার, পয়েন্ট গুলো বুঝতে হবে। হ্যাঁ, প্রবলেমগুলো আগে ধরেন। প্রবলেমগুলো যদি ওকে একটা কনভারসেশনে যখন আপনি ওর প্রবলেমগুলো নিয়ে কথা বলবেন, ও আপনার সাথে কথা বলতে আরো বেশি ইন্টারেস্টেড থাকবে। কারণ সবাই চায় একটা সমাধান, ঠিক আছে? সবাই কি চায়? সমাধান চায়। সমস্যা সবার আছে, খুঁটিনাটি রিসার্চ করলে সমস্যা পাওয়া যাবেই। তো এই সমস্যার সমাধান হিসেবে আপনি যাবেন ওকে এগুলো বোঝাইতে, যে তোমার এই স্পেসিফিক প্রবলেমগুলো ওয়েবসাইট আছে বা তোমার ফেসবুক পেজে আছে, যার কারণে সেলসটা কম আসতেছে হয়তো, বা তোমার এই এই কাজগুলা তুমি যদি করো তোমার সেলসটা ভালো হবে। আচ্ছা, এরপর দেখেন গোল অ্যান্ড অ্যাসপিরেশন। আসলে বিজনেসের লক্ষ্যটা কি? হুম, বিজনেসের আলটিমেট গোলটা কি, উদ্দেশ্যটা কি? এইটা হচ্ছে পরবর্তীতে আপনি কথা বলবেন ওর সাথে। ওকে জিজ্ঞাসা করবেন যে আপনার ব্যবসার জন্য লং টার্ম গোলটা কি। এটা যখন কাস্টমার, একটা ক্লায়েন্ট যখন প্রশ্নটা শুনে, তখন তার মধ্যে একটা ট্রাস্ট বিল্ড হয়। ট্রাস্ট বলতে এখানে বুঝাইতেছি, যেমন আমি আপনার ক্লায়েন্ট, আমি আপনার সাথে হচ্ছে প্রথম কথা বলতেছি। আপনি কথা বলতে বলতে আমাকে বলতেছেন যে আহ, আপনার লং টার্ম গোল কি এই বিজনেস নিয়ে, আমাকে একটু জানান, তাহলে আমার আপনার বিজনেস সম্পর্কে, বিজনেসের গোল সম্পর্কে বুঝতে সুবিধা হবে। আমি তখন আমার ব্যাপারে বললাম যে আমার কোম্পানিটা হচ্ছে রিসেন্টলি আমি লঞ্চ করছি, বাট আমার ভিশন অনেক বড়। আমি আগামী 5 বছর পর আমি একটা আহ, এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই যেন আমার কোম্পানির অ্যাটলিস্ট 5টা আউটলেট আমি খুলতে পারি ঢাকা 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 বিভাগের মধ্যে। তাহলে আপনি কিন্তু স্পেসিফিক বুঝে গেলেন যে আমি আসলে কি করতে চাইতেছি। ধরেন আমি কি সেল করি, আমি সেল করি ধরেন টি শার্ট, তারপর হচ্ছে সোয়েটার, তারপর জগার্স, প্যান্ট, এই টাইপের অ্যাক্সেসরিজ, ক্লথিং অ্যাক্সেসরিজ, এগুলো আমি সেল করি। তো আমি চাচ্ছি এরকম আমার গোল নিয়ে আগাইতে, যে আমার আগামী বছরের মধ্যে, আগামী 5 বছর পর আমার 5টা আউটলেট হবে ঢাকা বিভাগের মধ্যে। এটা আমার একটা লং টার্ম গোল। তো এটা যখন আপনি জানবেন, আপনি কিন্তু বুঝে যাবেন যে আমার ভিশন আসলে বড়, আমি এই বিজনেসটা নিয়ে অনেক দূর আগাইতে চাই, এটা আমার ভিশন। তাহলে আপনি কি আমাকে একটা ভালো সলিউশন দিতে পারবেন না তখন, যে স্যার আপনি এইভাবে এইভাবে কাজ করেন, এই বাজেটে কাজ করেন, তাহলে অবশ্যই আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে এসে দিতে পারবো। এখন আমাকে আপনি প্রশ্ন করলেন যে স্যার আপনার লং টার্ম গোলটা কি। আমি আপনাকে বললাম যে ভাই আমার সেল দরকার, আমার কোনো লং টার্ম গোল নাই, আমি ব্যবসা করতে চাই। সেলস যদি প্রফিট হয় তাহলে আমি পরবর্তীতে বিজনেস নিয়ে ভাববো। তার মানে বুঝতে হবে যে ক্লায়েন্ট আসলে সেলস নিয়ে স্ট্রাগল করতেছে, এবং তার গোলটা সে আসলে নিজেও জানে না তার গোল কি। তো এই টাইপের ক্লায়েন্টগুলা টেম্পোরারি হয়, নর্মালি এটা বেশি দূর যাইতে পারে না। ধরেন যে আজকে সেলস ভালো, ও বিজনেস কন্টিনিউ করবে, বাট ওর গোল ছাড়া বিজনেস বেশি বেশি দূর আগাবেও না। তো যতদিন ওর মন চাইতেছে বিজনেস করবে, ও হচ্ছে আপনার সাথে কানেক্টেড থাকবে যদি রেজাল্ট ভালো থাকে। যতদিন ওর মন চাবে না, যখন দেখবে যে একটু লস হইতেছে, একটু সেলস ডাউন হয়ে গেছে, তখন বিজনেস অফ করে দিবে। এই টাইপের মানুষজন অনেক পাবেন, ঠিক আছে? তো লং টার্ম গোল যাদের, ওদের সাথে আপনি আপনার কমিউনিকেশনটা সুন্দর হবে, এবং আপনার সাথে কাজটাও ভালো হবে, খুব গোছানো হবে। আর যাদের টেম্পোরারি, যেসব বিজনেস, যাদের গোল নাই, ওদের সাথেও আপনার বিজনেস ভালো হবে, আপনি ওদেরকে সার্ভিস দিতে পারবেন, একটা লং টার্মও দিতে পারবেন, শর্ট টার্মও দিতে পারবেন, যত দিতে দিতে পারবেন ভালো দিতে পারবেন। বাট আপনি যে সেলস এক্সপার্ট, এটা বোঝাইতে হবে প্রত্যেকটা ক্লায়েন্টকে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লায়েন্টকে এই জিনিসটাই বুঝাইতে হবে। লং টার্ম গোল বা শর্ট টার্ম গোল যেটাই হোক, ওকে ওর গোলটা সম্পর্কে আপনি জেনে নিলে আপনার জন্য বেটার হবে আপনি যখন একটা অফার করবেন ওকে। এখন পাস্ট এক্সপিরিয়েন্স, এটা কেন জানা জরুরি? আপনি কি পূর্বে ডিজিটাল মার্কেটার ছিল, বা এইভাবে প্রশ্ন করতে পারেন যে আপনি কি কোনো ডিজিটাল মার্কেটারকে দিয়ে কাজ করিয়েছেন আপনার বিজনেসের জন্য? সে বলবে হ্যাঁ আমি করাইছি, রেজাল্ট কেমন ছিল?
এটা আপনি জিজ্ঞাসা করেন কোন জিনিসটা ভালো কাজ করছে এবং কোন জিনিসটা খারাপ কাজ করছে, এই আইডিয়াটা আমাকে একটু দেন। তখন ক্লায়েন্ট কিন্তু আপনাকে একটা ক্লিয়ার ধারণা দিবে যে আমি হচ্ছে গত বছর একটা ডিজিটাল মার্কেটারকে হায়ার করেছিলাম, ওর নিউ ইয়ারের পর থেকে আমাকে খুব ভালো রেজাল্ট দিছিল। তারপরে বৈশাখ মাসে আমাকে ভালো রেজাল্ট দিছিল। আহ, তো ওই সময় আমি এই টি শার্টটা, এই টাইপের টি শার্ট গুলো আমি ভালো সেল করতে পারছি, এই টাইপের পাঞ্জাবি গুলো আমি ভালো সেল করতে পারছি। এই যে একটা ধারণা হইতেছে আপনার ওর পাস্ট এক্সপিরিয়েন্স থেকে, আপনি কিন্তু বুঝে যেতেছেন যে ওর আসলে প্রোডাক্ট কোনটা বেশি সেল হইতেছে ওর বিজনেস থেকে, এটা কিন্তু আপনি বুঝতেছেন। আবার কোনটা খারাপ যাইতেছে, খারাপ রেজাল্ট সম্পর্কে বলবে যে হ্যাঁ আমি তো রিসেন্টলি অনেকবার অ্যাড রান করতেছি বাট আমি কিন্তু সেল পাইতেছি না, আমি অনেক টাকা খরচ করে ফেলছি বাট আমার কোনো সেল আসতেছে না, কেন আসতেছে না আমি বুঝতেছি না। খারাপ রেজাল্টের যে অ্যাড, সেটার অ্যাড কপি, কন্টেন্ট, কি প্রোডাক্ট ছিল, এগুলো তো আপনি জেনে নেবেন ওনার থেকে, তাই না? জেনে নেওয়ার পর আপনি হচ্ছে নিজেই বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা কেন সেল হইতেছে না, কেন হচ্ছে এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টে আসলে কি কি থাকার কারণে সেলটা আসতেছে না, এটা আপনি অ্যানালাইসিস করে বুঝতে পারবেন। বাট পাস্ট এক্সপিরিয়েন্সটা জেনে নেওয়া কিন্তু প্রয়োজন। তাহলে ওর স্ট্রেংথ, ওর উইকনেস, এই জিনিসটা আপনি জেনে গেলেন। ওর স্ট্রেংথ নিয়ে আপনি হচ্ছে স্কেল আপ করতে পারবেন, বিজনেসটাকে হচ্ছে সেলস এনে দিতে পারবেন ইজিলি। বাট ওর উইকনেসটাকে ধরে আপনি ওকে অফার করতে পারবেন। কি বুঝাইছি বুঝছেন? ওর যে উইকনেস, ওর যে দুর্বলতার জায়গাটা, ওইটাকে ধরে আপনি ওকে অফার করতে পারবেন যে আমি তোমার এই জিনিসটাকে সলভ করে দেওয়ার জন্য কাজ করব, আমার ফি এত, আমার ফি এত। তখন কিন্তু ও পে করতে সেটা রাজি হবে, কারণ সবাই চায় তার সলিউশনটা যেন সলভ হয়ে যায়, প্রবলেমটা যেন সলভ হয়ে যায়, ঠিক না? এই জন্য পাস্ট এক্সপিরিয়েন্সটা আমাদের জানা দরকার। তারপর হচ্ছে কেস স্টাডি। এখন আপনাকে হচ্ছে ক্লায়েন্ট বলতে পারে যে ঠিক আছে আমি তো আপনাকে হায়ার করব বাট আপনার কেস স্টাডি আছে কোনো, আপনার পোর্টফোলিও আছে কোনো, আপনার পাস্ট এক্সপিরিয়েন্সটা কি আমাকে একটু বলেন। তখন আপনি বলবেন যে আপনার মতো একটা ই কমার্স স্টোর নিয়ে আমি অলরেডি কাজ করেছি, তার এরকম ইনকনসিস্টেন্ট সেলস ছিল, সেলস আসে একবার, এক সপ্তাহ ভালো সেল হয়, আবার এক সপ্তাহ সেলস ডাউন থাকে, এরকম করে সেল হইতো। তো এটা আমি হচ্ছে আমার স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাড রান করছি, কন্টেন্ট ইউজ করছি, ফানেল ইউজ করছি, যার কারণে এটা কনসিস্টেন্টলি হচ্ছে ইমপ্রুভ করছে, স্লোলি ইমপ্রুভ করছে। যখন সে বলবে যে ঠিক আছে আমাকে তাহলে আপনি এরকম একটা সলিউশন দেন, তখন কিন্তু আপনার জন্য কমিউনিকেশনটা আরো বেশি ইজি হয়ে যাবে। এখন যদি ও বলে যে তাহলে আপনার একটু পোর্টফোলিওটা আমাকে একটু দেখায়েন, পাঠাই দিন, তখন আপনি বলছেন ঠিক আছে আমি কল শেষে আপনাকে একটা পোর্টফোলিও পাঠিয়ে দিব। আপনি পাঠিয়ে দিবেন, পোর্টফোলিও তো বানাইছেন, একাধিক বানান, সমস্যা নেই। আচ্ছা, ইউনিক ভ্যালু। ইউনিক ভ্যালুটা কি? ইউনিক ভ্যালুটা এক্স্যাক্টলি আপনি, আপনার ইউনিক সেলিং পয়েন্টটা কোনটা, আপনি আসলে তাকে কোন দিক থেকে হচ্ছে অফার করবেন, তার উইকনেস গুলাকে হাইলাইট করে অফার করবেন নাকি তার স্ট্রেংথ গুলাকে নিয়ে আপনি হাইলাইট করবেন অফারটা, এটা আপনাকে আগে বুঝতে হবে। প্লাস আপনার স্ট্রেংথ কোনটা, আপনার নিজের স্ট্রেংথ কোনটা, আপনি কি বেশি বেশি রেজাল্ট জেনারেট করতে পারেন, নাকি আপনার কমিউনিকেশন ইয়াটা ভালো, নেটওয়ার্কটা ভালো, নাকি আহ, আপনি আসলে যে ক্লায়েন্টদেরকে হেল্প করতেছেন, যে ক্লায়েন্টগুলোর সমস্যা থাকতেছে সেগুলোকে আপনি হচ্ছে দ্রুত সলভ করে দিতে পারতেছেন। এটা আপনাকে আগে বের করতে হবে আপনি আসলে কোন দিক থেকে সেরা। ঠিক আছে, এই জায়গায় স্পেসিফিক ভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে, তাহলেই ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে। আদারওয়াইজ সবার মতোই আপনাকেও দেখবে, সবাই যেমন বলে যে ভাই বাটপার, চিটার, আমি আপনাদের দিয়ে কেন কেন কাজ করাবো, টাকা আগে নিবেন কেন, আগে কাজ করেন তারপরে টাকা দিব। না হলে এইভাবে হচ্ছে আপনার সাথে কমিউনিকেট করবে সবাই। ঠিক আছে, অন্যদের থেকে আপনি কেন আলাদা এটাকে প্রেজেন্ট করেন।
এক হয় আপনি ক্লায়েন্টের যে উইকনেস, ওই যে আমরা যে উপরে দেখে আসলাম, ক্লায়েন্টের উইকনেস সম্পর্কে আমরা জেনে গেছি না, তার স্পেসিফিক চ্যালেঞ্জগুলোকে শুনে যখন কথা বলবেন তখন তো আপনি জানবেন ওর কথাগুলো। তো শোনার পর আপনি যদি ওকে বলেন যে ঠিক আছে, তোমার এই প্রোডাক্টটা তেমন একটা সেল হয় নাই, আমি এই প্রোডাক্টটাই সেল করব, পাশাপাশি তোমার যে সেলগুলো ভালো হয়েছে যে প্রোডাক্টগুলা, ওটা আমি সেলকে আরো বেশি বাড়াবো, যা সেল হইতো তার থেকে আমি আরো 2 গুণ বাড়ানোর চেষ্টা করব, এটা আমার গোল থাকবে। তখন ক্লায়েন্ট বুঝবে যে না ঠিক আছে, ওকেই আমার দরকার। কেন? কারণ হচ্ছে ও আমার যে প্রোডাক্টটা নিয়ে সেল করতে পারতেছি না ওইটা নিয়ে হচ্ছে আমাকে হেল্প করবে, প্লাস আমার যে প্রোডাক্টটা মূলত সেল হচ্ছে সেটা আরো দ্বিগুণ করে দিবে সেলসটা, এটা নিয়ে কাজ করবে। তাহলে কেন নিবে না? অবশ্যই নিবে। এখন আপনাকে বলতে পারে যে অন্যদের থেকে আপনি আলাদা কেন? এটা এখন বলে না, এটা ইন্টারভিউ এর একটা কমন কোশ্চেন হয়ে গেছে। নাও বলতে পারে, বাট নিজেকে প্রেজেন্ট করতে হবে। আপনি কেন অন্য মার্কেটাররা যেমন হচ্ছে যেভাবে নিজেদের প্রেজেন্ট করতেছে, ওদের থেকে আপনি কিভাবে আলাদা, এটা একটু বোঝাইতে হবে। কিভাবে বোঝাবেন? ধরেন আপনি ক্লায়েন্টকে সার্ভিস দেন, শুধু আপনি সার্ভিস দেন না, আপনি ক্লায়েন্টকে সলিউশন দেন, তাই না? আপনার কথায় যেন সে ইনফ্লুয়েন্স হয়ে যেতে পারে, এটাকে মাথায় রেখে আপনি কথা বলবেন। আপনি ওকে বলতে পারেন যে আমি মূলত সার্ভিস সেল করতে আসি নাই, আমি আমার ক্লায়েন্টকে সলিউশন দিতে আসছি, তাদের প্রবলেমগুলো সলভ করার জন্য আমি আসছি। তারা যদি হ্যাপি থাকে আমি কনসিস্টেন্টলি আমার স্যালারি পাবো, আমি আমার সার্ভিস চার্জ পাবো। কিন্তু তারা যদি হ্যাপি না থাকে আমি আমার সার্ভিস সেল করতে পারবো না, আমি কার কাছে সেল করবো তাহলে? এই জন্য আমার যদি একটা ক্লায়েন্ট হয়, আমি একটা ক্লায়েন্টকে সর্বোচ্চ সার্ভিস দিয়ে হ্যাপি রাখার চেষ্টা করব। আপনি জাস্ট এইটুকু বলবেন, দেখবেন আপনার ক্লায়েন্ট হচ্ছে আপনার কথায় মোটিভেট হয়ে আপনার সাথে কাজ করতে হচ্ছে আগ্রহী হবে। এগুলো হচ্ছে আপনার যে ইমপ্রেশনটা, এটাকে ভালো রাখা। এইভাবে কি কথা বলতে পারবেন? জি স্যার। কে কে পারবেন না? জি স্যার। স্যার আজকে আমার 2টা ক্লায়েন্ট যে চাইছিল, আমার পেজের লিংক চাইছে, যে আমি পেজ প্রমোট করবো, আমার লিংকটা কে কেমন কিন্তু আমি আসলে দিতে পারি নাই। এটার নাম হচ্ছে, এটা কি, এটার নাম বুঝতে পারছি। এরকম থাকবেই। আহ, এখন এই রিয়েল রেজাল্ট গুলো তো এখন নাই আপনাদের কাছে, তাই না? তবে জি স্যার। আপনাদের ব্যাচের যাদের যাদের কাছে রিপোর্ট আছে ওদের কাছ থেকে আপনি কিছু রিপোর্ট নিয়ে নেন, ওকে রিকোয়েস্ট করে। ঠিক আছে, ওকে একটু হচ্ছে কি বলবো, মোটিভেট করেন, একটু তেল দেন, দিয়ে ওর কাছ থেকে হচ্ছে আপনি রিপোর্ট গুলো আপনার কাছে নেন, নিয়ে পোর্টফোলিও বানান। এই যে রফিকুল ইসলামের কাছে অনেক রেজাল্ট আছে, ওনার কাছ থেকে নেন। রফিকুল ইসলাম ভালো মানুষ, উনি দিয়ে দিবে। স্যার তো সমস্যা নেই স্যার, আমি অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি তো অনেকে। পেজ প্রমোটে আমার পেজে কত লাইক ফলোয়ার আছে সেটা দেখতে চাইছিল। আচ্ছা, ওইটা তো আপনি ওই যে আপনার ব্যাচের যারা যারা আছে সবাইকে দিয়ে লাইক দেওয়াবেন। সবার আইডি তো হচ্ছে একাধিক থাকতেই পারে, একাধিক আইডি থেকে লাইক দেওয়াবেন। নিজের ফ্রেন্ড সার্কেল থেকেও নিবেন লাইক। 100টা লাইক হলেই মানুষ মনে করে এটা ট্রাস্টেড। বুঝতে পারছেন? ওকে। তো ইউনিক ভ্যালুটা শেষ। এরপর হইতেছে কি পার্সোনালাইজড অ্যাটেনশন। কি বলছে? ক্লায়েন্টের অ্যাটেনশনটা সবসময় নিজের দিকে রাখা, প্রয়োজনীয় সকল সমস্যা নিজের নেটওয়ার্কের মাধ্যমেই সমাধান করা। এই যে ভালো একটা কথা বলছে। তো দেখেন ক্লায়েন্টের কিন্তু বিভিন্ন সমস্যা থাকতে পারে। কি কি সমস্যা থাকতে পারে বলি। কন্টেন্ট, ক্লায়েন্ট বলতেছে আমার কন্টেন্ট তৈরি করা লাগবে, আমি তো কন্টেন্ট তৈরি করতে পারি না, আপনি কি আমাকে কোনো হেল্প করতে পারবেন? আপনি বলবেন যে হ্যাঁ আমি হেল্প করতে পারবো। কিভাবে হেল্প করবেন? আপনি হচ্ছে যদি ভিডিও এডিটিং না জানেন, আপনার পরিচিত কারোর দিয়ে হচ্ছে আপনি ভিডিও এডিটিং করাই নেবেন। ক্লায়েন্ট তো অবশ্যই পে করবে এটার জন্য, তাই না? পে করা ছাড়া তো এটা আপনি কাজ করে দিতে পারবেন না।
ক্লায়েন্টকে আপনি একটা লো অ্যামাউন্ট চার্জ করেন, জাস্ট টু মেক শিওর আপনি আপনার ক্লায়েন্টকে আপনার কাছে রাখতেছেন, এটাই। আচ্ছা, তো আমি যেটা আমার ক্ষেত্রে করি সব সময়, ক্লায়েন্টের সকল সমস্যা সমাধান হইতেছে আমি এটা সবসময় মনে রাখি। কেননা ও যত বেশি আমাকে দিয়ে সলিউশন পাবে, সলভ পাবে, সমাধান পাবে, তত বেশি আমি ওর ওর কাছে ট্রাস্টেড পারসন, ঠিক না? তো যদি ওর একটা ভিডিও এডিটিং দরকার হয়, আমি আমার পরিচিত নেটওয়ার্কের মধ্যে আহ, কাউকে হায়ার করব, বা কাউকে দিয়ে আমি ছোট কাজটা করাই নিব। এই ক্ষেত্রে আমি ওকে একটা পেমেন্ট করে দিব, সেটা তো অবশ্যই ক্লায়েন্টের থ্রুতে পেমেন্টটা আসবে, তো আমি পেমেন্টটা করে দিব। প্লাস যদি কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য পোস্ট প্রয়োজন হয়, পোস্ট ডিজাইন করার জন্য প্রয়োজন হয়, একজন গ্রাফিক্স ডিজাইনারের হেল্প লাগবে, সেই ক্ষেত্রেও আমি আমার নেটওয়ার্কের মধ্যে থেকে কোনো একজন গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে কাজটা করাই নেব, জাস্ট টু মেক শিওর আমার ক্লায়েন্ট যেন আরেকজনের কাছে না যেতেছে, আরেকজনের কাছে যাতে যাতে তার না যাওয়া লাগতেছে, আমার কাছেই সবকিছু সমাধান আছে, ঠিক আছে? প্রত্যেকটা সমস্যার সমাধান আমার কাছে থাকবে। বুঝতে পারছেন? এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন আপনি আপনার ক্লায়েন্ট যদি আরেকজনের কাছে যায়, আরেকজনের কাছে যদি সমাধান পায় সবকিছুর, তাহলে কিন্তু একটা সময় আপনার কাছে আর কাজ করাবে না, ওই পার্সনটার কাছে ক্লায়েন্ট চলে যাবে। এভাবে মূলত অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আমার। আর এরপরে কি, ইনোভেট ক্যাম্পেইন আইডিয়াস। আচ্ছা, ক্যাম্পেইন আইডিয়াস বলতে কিছু নাই। ক্যাম্পেইন ক্যাম্পেইন আইডিয়াস বা ক্যাম্পেইন আপনি আসলে ইউনিক ভাবে ডিজাইন করে লাভও হবে না তেমন। ধরেন যে আপনি যদি বলেন যে ঠিক আছে, তোমার প্রোডাক্টটা টি শার্ট, এই টি শার্টটা হচ্ছে অনেকেই তো সেল করে, বাট আমরা একটু ডিফারেন্ট ওয়েতে মার্কেটিং করব। কিভাবে? ধরেন একটা টি শার্ট আপনি সেল করতেছেন, এখন টি শার্টের সাথে আপনি হচ্ছে এক জোড়া মোজা গিফট করলেন কাস্টমারকে, বা 50 টাকা বা 30 টাকার মধ্যে একটা ফ্রি কোনো একটা গিফট আপনি টি শার্টের সাথে সেল করে দিলেন ফ্রিতে। তো এতে কি হবে, আপনার যে কম্পিটিশন মার্কেটে, যে আপনার সাথে কম্পিটিটর আছে, ওদের থেকে কিন্তু আপনি অলরেডি আগায় আছেন। ক্লায়েন্টকে এইভাবে যদি আইডিয়া দেন, ক্লায়েন্ট অনেকটা হচ্ছে ইয়া করবে, অ্যাপ্রিসিয়েট করবে। আর যদি এটা সম্ভব নাও হয়, আপনি আরেকটা আইডিয়া দিবেন, সেটা অন্যভাবে হইতে পারে। যেমন 3টা টি শার্টের একটা কম্বো প্যাকেজ আপনি সেল করবেন। একটু টি শার্টের দাম 500 টাকা হলে 3টা টি শার্টের দাম কত হয়? 1500 টাকা। তা আপনি হচ্ছে 10% ডিসকাউন্ট দেন, ঠিক আছে? তো ক্যাম্পেইনে এই জিনিসগুলো হাইলাইট করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি কত বেশি ইউনিক থাকতেছেন, এই জিনিসটাকে বড় মনে না করে, আপনি কতটা ভ্যালু প্রোভাইড করতেছেন একটা কাস্টমারকে, যে কাস্টমারটা আপনার প্রোডাক্ট কিনতেছে, সেই কাস্টমারকে আপনি আসলে কতটুকু ভ্যালু দিতেছেন, এটাই হচ্ছে দিন শেষে মেজারমেন্ট হয়। আপনি ফ্রি গিফটের সাথে যদি টি শার্টটা দেন, তাহলে আপনার সেল হইতে হইতে পারে 100টা, কিন্তু আরেকজন কম্পিটিটর শুধু টি শার্ট সেল করতেছে, ওর সেল ধরেন যে 80টা বা 85টা। পার্থক্য কিন্তু বেশি না, বাট আপনি কিন্তু আগায় আছেন, এরকম এরকম আইডিয়া আপনি শেয়ার করবেন অলওয়েজ। আর চেষ্টা করবেন এগুলো নিয়ে রিসার্চ করার, চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নেবেন, যে আসলে আমরা কিভাবে একটা ক্যাম্পেইন সাজাইতে পারি, যেটা মার্কেটে কম্পিটিটরদেরকে হচ্ছে আহ, হারাই দিতে পারে, কম্পিটিটরকে বিট করতে পারে, কিভাবে আমরা হচ্ছে বেশি ভ্যালু প্রোভাইড করতে পারি একটা কাস্টমারের জন্য।
এগুলো হচ্ছে ক্যাম্পেইন ক্যাম্পেইন আইডিয়া আপনি পাবেন। তারপর হচ্ছে বিল্ডিং ট্রাস্ট। কিভাবে ট্রাস্ট বিল্ডিং করবেন? অ্যাক্টিভ লিসেনিং। ক্লায়েন্ট যা যা কথা বলতেছে আপনাকে, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। যদি আপনি সবকিছু শোনার পরেও যদি আপনার মাথায় না থাকে, ভুলে যান যদি, সেক্ষেত্রে আপনি কি ওই নোট করে ফেলতে পারেন খাতায়। নোট করতে কিন্তু বেশি সময় লাগে না। ক্লায়েন্ট কথা বলতেছে, আপনি জাস্ট পয়েন্টগুলো লিখে ফেলেন, তাহলে কল শেষে আপনি ওই পয়েন্টগুলো দেখলেই বুঝতে পারবেন যে সে আসলে ওই সময় কি বলছিল। ঠিক আছে? এটা কিন্তু খুব ভালো অভ্যাস। ক্লায়েন্টের মাঝে, ক্লায়েন্টের কথার মাঝে কথা না বলা, এটা খুব ব্যাড হ্যাবিট। যে একটা ক্লায়েন্ট কথা বলতেছে, ক্লায়েন্টের কথা থামায় দিয়ে আপনি বলতেছেন যে না না না, এটা ঠিক না, এটা আমরা করলে আমরা ভালো রেজাল্ট পাবো না, আমরা এটা করতে পারি। এই যে ইন্টারাপ্ট করা, এটা কিন্তু করা যাবে না। ক্লায়েন্ট যেন বুঝে যে আপনি আসলে অ্যাক্টিভ লিসেনার, আপনি আসলে সক্রিয়। ক্লায়েন্ট যা বলতেছে আপনি সেই অনুযায়ী কাজ করতেছেন। ক্লায়েন্ট যদি মনে করে কোনো সময় যে আপনি আসলে তার কথা শুনতেছেন না, আপনি নিজে নিজে মাতাব্বরি করতেছেন, তখন ক্লায়েন্ট বলবে যে না, ওকে দিয়ে আসলে কাজ করানো যাবে না। ঠিক আছে? ক্লায়েন্ট অলওয়েজ এমন কাউকে খোঁজে যে কিনা সবসময় তার কথা শুনবে, অনেস্ট থাকবে, এবং হচ্ছে তাকে না জানায় কোনো কিছু করবে না, এরকম এরকম পার্সনকে ক্লায়েন্ট বেশি পছন্দ করে। তো এটা হচ্ছে আমাদের একটু এনশিওর করতে হবে। ওকে। এমপ্যাথি। ক্লায়েন্টকে বোঝানো, তুমি এত টাকা মার্কেটিং এর পেছনে খরচ করেছো, এটা কি লিখছেন? করেছে, আচ্ছা, ক্লায়েন্টকে বোঝানো, তুমি এত টাকা মার্কেটিং এর পেছনে খরচ করেছো কিন্তু রেজাল্ট পাওনি, এটা আসলে অনেকটা হতো। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ক্লায়েন্টকে এই জিনিসটা বোঝাইতে হবে যে তুমি তো মার্কেটিং করতেছো, তুমি অনেক টাকা খরচ করতেছো অ্যাডের পেছনে, বাট রেজাল্ট পাইতেছো না। এটা কিন্তু খুবই হতাশাজনক। এটা আমি বুঝি, এটা আমি বুঝি এই পেইনটা। আর এটার সলিউশন দেওয়ার জন্য আমি তোমাকে হেল্প করব। ঠিক আছে? বা এটা এইভাবে বলতে পারেন যে আমি জানি যে সেলসের পেছনে টাকা খরচ করে সেলস না পাওয়ার যে প্রবলেমটা, যে হতাশাটা, এটা আমি বুঝি, খুব হাড়ে হাড়ে বুঝি। এবং আমার অনেক ক্লায়েন্টের হচ্ছে এরকম প্রবলেম ছিল, বাট আমি সেগুলোকে ওভারকাম করতে পারছি। আমি স্টিল চেষ্টা করতেছি আমার ক্লায়েন্টদেরকে এভাবে হেল্প করার, যাতে তারা অ্যাটলিস্ট যে টাকা খরচ করতেছে সেই টাকা যেন হচ্ছে রিটার্ন হিসেবে ব্যাক পায়, প্লাস হচ্ছে কিছু প্রফিটও জেনারেট করতে পারে অ্যাটলিস্ট। আমি এই জন্য কাজ করতেছি। ঠিক আছে? এটা আর একটু ভালো করে লিখবেন। আপনি যে ভাষাগুলো ইউজ করছেন এগুলো কিন্তু আপনি, রফিকুল ইসলাম না, এগুলো কিন্তু আপনি মিটিং এ কখনোই বলবেন না। আপনি স্যার আমি যেগুলো এটা বোঝার বলবেন, জন্য বলছি। যেগুলো আপনি আমার সাথে জুমে কথা বলতেছেন যেভাবে, আপনি ঠিক এই জিনিসগুলাই এখানে লেখেন, কোনো অসুবিধা নাই তো। এটা তো আপনি ক্লায়েন্টকে দেখাবেন না, আপনি হচ্ছে আপনার কাছে রাখবেন, জি স্যার, আমার কাছে তারপর রাখবো। হচ্ছে ক্লায়েন্টকে বলবেন। তাই না? যেভাবে মানে যতটুকু সহজভাবে লিখলে আপনার জন্য সুবিধা, আপনি সেভাবে লিখেন। সবার জি স্যার, ক্ষেত্রে, আমি নিজের সুবিধার জন্যই মানে লিখছি আর কি, যাতে সবার পয়েন্ট গুলো ক্ষেত্রে বুঝতে পারে। আমি সবারটাই দেখছি। আমি খেয়াল করলাম যে আপনারা অনেকটাই ট্রান্সলেট করে লিখছেন, যেটা আমি একদমই পছন্দ করি না। আমি কিন্তু বলে দিয়েছিলাম যে আমি হোমওয়ার্ক চাই সবারটা, বাট কেউ ট্রান্সলেট করবেন না। ট্রান্সলেট করলে কি হয়, যেটা লিখছেন ওইটার একটা হচ্ছে বাংলার কপি, অনুবাদ। ঠিক আছে? আপনি এই লেখা, এই কথাগুলো বললে ক্লায়েন্ট বুঝবে না, হাসবে। জি স্যার, ট্রান্সলেট করলে তো স্যার এমন এবার লেখা বলে। ইমাজিন করেন, একটু কল্পনা করেন যে এগুলো আসলে বলা যায় কিনা কথাবার্তায়। জি না স্যার। তাহলে লিখছেন কেন? স্যার আমি ট্রান্সলেট করিনি স্যার, আমি নিজে মানে নিজের মতো করে লেখার চেষ্টা করছি। বুঝতে পারছি। ওইটাই, আপনি যেটা লিখছেন এটাই ট্রান্সলেট হয়ে গেছে। গুগল ট্রান্সলেট ইউজ করেন নাই, বাট আপনি মূলত এটা বাংলা অনুবাদ করছেন। ওকে। শেয়ার্ড ভ্যালু।
এটা কি লিখছেন আমি বুঝলাম না। স্যার আমিও স্যার ক্লাস টিতে এটা বুঝি না যে শেয়ার ভ্যালুটা কি আসলে, আর নিজের নিজের ভ্যালু শেয়ার করা নাকি। আচ্ছা দেখতেছি দাঁড়াও। আচ্ছা এখানে দেখেন, আই এম প্যাশনেট অ্যাবাউট হেল্পিং বিজনেসেস লাইক ইয়োর সাকসেস। তো এখানে বোঝাইতেছে যে আমি অনেক বেশি আগ্রহী তোমার মতো বিজনেসকে হচ্ছে আহ, সাফল্য এনে দিতে। বা আপনি এভাবে বলতে পারেন যে আমি নর্মালি তোমার মতো বিজনেসকে অনেক ভালো রেজাল্ট এনে দিতে আগ্রহী থাকি, আমি এটা নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, আই বিলিভ দ্যাট আই এম প্যাশনেট অ্যাবাউট ডেলিভারিং এক্সেপশনাল কাস্টমার সার্ভিস। আমি আহ, আমি 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 মনে করি বা আমি বিশ্বাস করি আমার আমি হচ্ছে আমার আমার কাস্টমার সার্ভিসটা এক্সেপশনাল, বা আমার যে কাস্টমার সার্ভিসটা আমি যেভাবে কাস্টমারকে সার্ভিস দিই এটা আর কেউ দেয় না। ঠিক আছে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমি মনে করি, এই যে দেখেন এইটুকু বলতেছি, কারণ আমি মনে করি স্যাটিসফাইড কাস্টমার, প্রত্যেকটা কাস্টমারের সন্তুষ্টি একটা সাকসেসফুল বা একটা সফল বিজনেসের ভিত্তি, আমি এটা মনে করি। বুঝছেন? এটা ইংলিশ বললে মানে খুব মজা পাওয়া যায়, কারণ ইংলিশে তো হচ্ছে ক্লায়েন্টরা অনেক ভালো বুঝে, বাট এটা জি স্যার। হচ্ছে কথোপকথন করা যায়। বাট বাংলায় এটা ট্রান্সলেট করতে গেলে অনেক কঠিন হয়ে যায়, ফর্মালি ওটা বলাও যায় না। তো আমি জি যেভাবে স্যার, অনেক কিছু আপনি মানে। চিন্তা করেন যে আমি মূলত তোমার মতো বিজনেস গুলাকে হচ্ছে অনেক বেশি সেলস বা সাকসেস এনে দিতে আগ্রহী, বা এটা নিয়ে আমি কাজ করি। এবং আমি বিশ্বাস করি যে আমার কাস্টমার সার্ভিস মেথডটা অনেক বেশি এক্সেপশনাল, মানে অন্যদের তুলনায় একটু আলাদা। কারণ আমি বিশ্বাস করি বা আমি মনে করি যে একজন কাস্টমারের সন্তুষ্টি অর্জন করা হচ্ছে আমার এই সফল বিজনেসের ভিত্তি। বাংলা জিনিসটা বুঝছেন তো? এটা কিন্তু আপনারা আবার অন্যভাবেও লিখতে পারেন বা বলতে পারেন, জি এটা স্যার। এটা কোনো ম্যাটার করে না। তো আমি যদি বাংলায় বলতাম এই জিনিসটা, এটা আমি কিভাবে বলতাম? আমি বলতাম যে দেখেন, আমি নর্মালি আপনার মতো বিজনেসগুলোকে হেল্প করি, সেটাকে আমি আহ, সেই বিজনেসটাকে আমি সাকসেসফুল করার জন্য চেষ্টা করি। আর আমি বিশ্বাস করি আমি যেভাবে আমার ক্লায়েন্টদেরকে সার্ভিস দিই এটা আর কেউ দেয় না। আমার এক্সেপশনাল কাস্টমার সার্ভিস, আমি তাদেরকে 24 আওয়ার হচ্ছে ইনফর্ম করি সবকিছুর অ্যাক্টিভিটি, তাকে আমি হচ্ছে আমার সাথে সবসময় কানেক্টেড থাকি। তারপরে কি, তারপরে বলতেছি যে আমার ম্যাক্সিমাম কাস্টমারই হচ্ছে সন্তুষ্ট আমার সার্ভিস দিয়ে। ম্যাক্সিমাম কাস্টমার আমার আমার সার্ভিস পেয়ে সন্তুষ্ট, কারণ আমি মনে করি প্রত্যেকটা সফল ক্লায়েন্ট বা ক্লায়েন্টকে যদি আমি হচ্ছে একটা ক্লায়েন্টকে যদি আমি হচ্ছে সাকসেসফুল রেজাল্ট এনে দিই, তারা আমার সাথে কন্টিনিউয়াস বেসিসে কাজ করে যাবে। এটা আমার একটা বিজনেসের ফাউন্ডেশন, এটা আমার একটা বিজনেসের ভিত্তি। ঠিক আছে, এভাবে ক্লায়েন্টকে বুঝাইতে হবে। যখন কথা বলবেন এগুলো আরো বেশি ইজি হয়ে যাবে, বাট এটা বুঝাইতে হবে। ঠিক আছে, যতক্ষণ না এই জিনিসে কনফিউশন থাকবে ততক্ষণ সেল আসবে না। আচ্ছা এরপর হচ্ছে অফার, পার্সোনালাইজড রিকমেন্ডেশন। এই জিনিসটা আপনি হচ্ছে অফার করতেছেন, তাই না?
এটি নির্ভর করে ব্যবসার মডেল। আচ্ছা, এগুলো হচ্ছে লাগবে না, এগুলো বলতে হবে না। আপনি অফার যখন লিখবেন বা অফারটা যখন আপনি প্রেজেন্ট করবেন, ওকে বলবেন যে দেখেন আমি আপনার বিজনেসটা অ্যানালাইসিস করছি এবং আমার মনে হয় যে আপনার এই জিনিসগুলো এখন প্রয়োজন। কিভাবে? ইমেইল মার্কেটিং সেট আপ করে দেবো আমরা। আপনার ইমেইল মার্কেটিং এর মাধ্যমে, এই অটোমেশনের মাধ্যমে আপনার কাস্টমাররা অটোমেটেড ইমেইল রেসপন্স পাবে যখন একটা প্রোডাক্ট পারচেস করবে, বা একটা প্রোডাক্ট যখন তারা হচ্ছে অ্যাড টু কার্ট করবে, কিন্তু হচ্ছে পারচেস করতে যদি ভুলে যায়, তাদের কাছে একটা অটোমেটেড মেইল যাবে যে আপনি এই প্রোডাক্টটা কার্টে নিয়েছেন কিন্তু পারচেস করতে পারেননি, আপনি দ্রুত পারচেস করে ফেলেন, অথবা এই প্রোডাক্টের প্রাইস বেড়ে যেতে পারে। এরকম অটোমেশন সিস্টেম আমরা হচ্ছে ইমেল মার্কেটিং এর মাধ্যমে করব। এরপরে কি, পেজ লাইক ক্যাম্পেইন। এটা আমরা কেন দিতেছি, পেজ লাইক ক্যাম্পেইনটা কেন দিব? কারণ হইতেছে একটা বিজনেসের সবচেয়ে বড় ট্রাস্ট হইতেছে তার ফলোয়ার। মানুষ এখন মনে করে যে যে পেজের ফলোয়ার বেশি, সেই পেজের ট্রাস্ট বেশি, সেই পেজ থেকে মানুষ হচ্ছে প্রোডাক্ট কিনবে। তো এই জন্য আমরা অ্যাটলিস্ট 1 থেকে 2 হাজার ফলোয়ার অ্যাচিভ করে আপনার পেজটা সেট আপ করে দিব। এরপরে কি, সোশ্যাল মিডিয়া পোস্ট ম্যানেজমেন্ট ফর 2 প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম এবং ফেসবুক। এই 2টা প্ল্যাটফর্মে আমরা কনসিস্টেন্টলি প্রতিদিন একদিন পর পর হচ্ছে আমরা একটা করে পোস্ট দিব, যাতে করে আপনার যে অডিয়েন্স, তারা যেন সবসময় এঙ্গেজ থাকতে পারে, অন্য কোনো ব্র্যান্ডের যেন তারা হচ্ছে সুইচ করে চলে না যায়। এই জন্য আমরা হচ্ছে সবসময় চেষ্টা করব যে যে এক্সিস্টিং কাস্টমার, যেগুলো কাস্টমার অলরেডি আমাদের বিজনেস আছে, তারা যেন এই পোস্টের মাধ্যমে সবসময় আপডেটেড থাকতে পারে। ঠিক আছে? আর প্রতিদিনের যখন অ্যাক্টিভিটি একটা কাস্টমার দেখবে প্রোডাক্ট কেনার আগে, তখন সে একটা ট্রাস্ট অর্জন করবে আমাদের বিজনেসের ক্ষেত্রে। কিভাবে? কারণ দেখবে যে প্রতিদিন এই বিজনেসটা হচ্ছে পোস্ট করতেছে, সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করতেছে, তার মানে বিজনেসটা অ্যাক্টিভ, তারা কোনো ফ্রড না, তারা বিজনেসটা রানিং রাখছে। ঠিক আছে? তাহলে হচ্ছে বিল্ড এ প্রপার সেলস ফানেল। সেলস ফানেলটা কেন প্রয়োজন? সেলস ফানেলের মাধ্যমে কি কি হয় দেখেন, অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, তারপরে সেলস, তাই না? এখানে এঙ্গেজমেন্টের পরে সেলস দিয়ে দিন, আমি হয়তো বা দেই নাই। তো সেলস ফানেলটা কি? মূলত আপনি ক্লায়েন্টকে, নতুন ক্লায়েন্টকে অ্যাকোয়ার করার জন্য তাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিছেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে তারা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতেছে, প্রোডাক্টের ব্র্যান্ডের যে ভ্যালু এটা সম্পর্কে জানতেছে, ব্র্যান্ডটা আসলে কি কি সেল করে এটা সম্পর্কে জানতেছে। এঙ্গেজমেন্টের মাধ্যমে প্রোডাক্টের ওপর মানুষের কেমন ইন্টারেস্ট সেটা বোঝা যায়, কমেন্ট দেখা যায়, কতজন লাইক দিতেছে এটা দেখা যায়, এগুলোর মাধ্যমে একটা অ্যাক্টিভিটি আমরা পাই। এরপরে যখন আমরা সেলস ক্যাম্পেইন দিব, তখন এই যে পিপল গুলা যারা দেখছে আমাদের অ্যাড, তারা কিন্তু আবার আমাদের হচ্ছে প্রোডাক্টটা কিনতে আগ্রহী হবে, প্রোডাক্টটা কিনে ফেলবে। এই যে প্রপার সেলস ফানেল, এটা আমরা তৈরি করব, যাতে করে আপনি কোনো রিস্কে না থাকেন। অনেকেই আছে সরাসরি সেলস ক্যাম্পেইন চালায় দেয় কিন্তু রেজাল্ট তেমন একটা পায় না। তারপরে হচ্ছে ওয়েবসাইট যদি থাকে, সেই ক্ষেত্রে মেটা পিক্সেলের মাধ্যমে আমরা রিমার্কেটিং করব। তারপর হচ্ছে পিক্সেলের ইভেন্টের হেল্পের মাধ্যমে অ্যাডটাকে অপটিমাইজ করব, সেটা সেলস বা পারচেজের মাধ্যমে হতে পারে। পারচেজ যদি আমরা পিক্সেল সেটআপ হিসেবে অপটিমাইজ করি, তাহলে আমাদের সেলস আসবে বেশি বেশি। ঠিক আছে? এগুলো হচ্ছে কি, ক্লায়েন্টকে আমাদের বোঝায় বোঝায় বলতে হবে যে এটার প্রাইস এত, এটার প্রাইস এত, এটার কাজ হচ্ছে এটা। তারপর হচ্ছে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড মান্থলি বেসিস। মান্থলি আমরা এই আহ, এটা মাত্র 3,500 টাকা দিচ্ছেন মান্থলি, এটা খুবই কম হয়েছে। অ্যাটলিস্ট 10,000 টাকা হওয়া উচিত ছিল মান্থলি যেহেতু। তো এগুলো হচ্ছে টোটাল ইয়াটা, টোটাল অফারটা আমি হচ্ছে আপনাকে একটা প্যাকেজ হিসেবে দিব। প্যাকেজ ফর টুডে, আমি আপনাকে আজকের জন্য এই প্যাকেজটা দেব 12,000 টাকা পার মান্থ, টোটাল 12,000 টাকা পার মান্থ। এটা টোটাল সার্ভিস চার্জ নর্মালি 18,000 টাকা হয়, বাট এটা আমি আজকের জন্য আপনাকে 12,000 টাকায় অফার করতেছি। ঠিক আছে? এখানে অনেক কথা হইলো, বাট কথা কিন্তু এত বলতে হয় না। আপনি যখন এই যে এই পর্যন্ত আসবেন, তখনই ক্লায়েন্ট ইন্টারেস্ট হয়ে যাবে।
আর যদি এগুলাতে ইন্টারেস্টেড না হয় তাহলে বুঝবেন যে ওইটা আসলে কাজ করার জন্য আগ্রহী না। ঠিক আছে, এরপরে দেখবেন যে এগুলো যখন পাবে, তারপরে যেগুলো যখন পাবে, এগুলো পাওয়ার পর ও হচ্ছে কাজ করার জন্য আগ্রহী হবে, আপনার অফারটা চাইবে, আপনি তাকে অফার পাঠাবেন। অফার পাঠানোর পর ও হচ্ছে আপনার এই সার্ভিস থেকে দেখবেন যে ইমেল মার্কেটিংটা নাও নিতে পারে, পেজ লাইকটা নাও নিতে পারে, সোশ্যাল মিডিয়া পোস্টটা নিতে পারে, তারপর হচ্ছে যে পিক্সেলের হেল্পটা নিতে পারে, ফানেলের হেল্পটা নিতে পারে। ও তখন এখান থেকে সিলেক্টও করতে পারে। বাট সবগুলো যদি একসাথে যায় তাহলে তো ভালো। আবার যদি এরকম খুচরা জিনিস নিতে চায় যে আমি এই এই প্যাকেজগুলো নিতে চাই, তাহলে কত নেবেন, তখন আপনি একটা প্রাইস বলে দিবেন যে এটার জন্য আমি এত নিব। ঠিক আছে, বাট যে অফারটা আমরা তৈরি করছি এটা মূলত হচ্ছে প্রত্যেকটা ক্লায়েন্টই নিতে পারবে যদি তারা বিজনেস করে মূলত। ঠিক আছে, এখন রফিকুল ইসলামের হোমওয়ার্কটা দেখলাম, বাকি আর কে কি করছেন? জিম আহমেদ, জিম আহমেদ আছেন? জি স্যার। আচ্ছা, আচ্ছা, আপনি হয়তো বা বুঝতে পারছেন যে আমি কোন কোন জিনিসগুলো ফিক্স করতে বলছি। তো ক্লায়েন্টদের সাথে যে কথাগুলো আপনি বলবেন মূলত, সেই কথাগুলো এখানে লিখবেন। এটা ফর্মাল হইতে হবে এমন না, আপনি ফর্মাল কথাবার্তা বলবেন না ক্লায়েন্টের সাথে। অনেক ইনফর্মাল কথাবার্তা আসবে, অনেক কাস্টমাইজড কথাবার্তা চলে আসবে। ক্লায়েন্ট প্রশ্ন করতে পারে যে আমি কিভাবে সেলস ফানেল জিনিসটা সেট আপ করবো। তখন আপনি ক্লায়েন্টকে বোঝাবেন যে সেলস ফানেল মূলত এইভাবে এইভাবে সেট আপ করতে হয়, তাই না? তো কলে আসলে কি কি টপিক নিয়ে কথা বলতে হয় এটার হচ্ছে কাজ এখানে আমাদের এই ডকুমেন্টে। তো এই যে রফিকুল ইসলামের যে ইয়েটা ডকুমেন্টে, এটাতে আমি দেখলাম যে আমার যে ডকুমেন্ট ওই অনুযায়ী ফলো করছে উনি। তো যেমন এই যে ফার্স্ট ওয়ান, স্পেসিফিক চ্যালেঞ্জ, এটা তো আপনি বলবেন ফার্স্টে। এরপর হচ্ছে গোল সম্পর্কে জানবেন, পাস্ট এক্সপিরিয়েন্স জানবেন। এই তিনটা জানলেই আপনি ক্লায়েন্ট সম্পর্কে একটা হিউজ ডিটেলস পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরে তো আপনি এগুলা বলতে থাকবেন আপনার মতো করে। ক্লায়েন্ট একটার পর একটা যত বেশি হবে আপনি বলবেন, তত বেশি ইন্টারেস্টেড হবে আপনার প্রতি। ওকে, ঠিক আছে স্যার। আমি সবারটা দেখবো। আমি হচ্ছে নামাজের একটা ব্রেক দিই। আপনারা হচ্ছে পারলে এই মুহূর্তেই ওগুলো হচ্ছে ফিক্স করার চেষ্টা করেন। আমি হচ্ছে নামাজ পড়ে আমি আবার জয়েন করব মিটিংয়ে। ঠিক আছে, আপনারা একটু এই মুহূর্তে ওগুলা এডিট করতে থাকেন যে যতটুকু পারেন। দিয়েছেন স্যার আমি গিক ই করে রাখছি, সাবমিট করে দেব। মানে একটাও পাবলিশ করেন নাই? জি না স্যার। দেখেন, প্রায় 2 মাস হয়ে গেল মনে হয় আমরা কোর্স শেষ করছি সেই ফেসবুক অ্যাডের। এখন পর্যন্ত আপনারা অনেকেই ফাইবারের গিগটা পর্যন্ত সেট আপ করেননি। এতদিন একটু সমস্যা ছিল তো এর জন্য সাবমিট করে নাই, সব কাজ কমপ্লিট করে রাখছি। তো 2-1 দিনের মধ্যে স্যার সাবমিট করে দেব। ঠিক আছে, আপনি তাহলে আগামী ক্লাসের আগেই ফাইবারের গিগটা পাবলিশ করবেন, এটা আপনার প্রথম কাজ। দ্বিতীয়ত আপনার আহ, যে লোকাল ক্লায়েন্টদের সাথে যে কথাগুলো হইতেছে এখন পর্যন্ত টোটাল মানে এস্টিমেটেড কতগুলা ক্লায়েন্টের সাথে কথা বলছেন? স্যার 100+ হবে। SMS দিয়েছি, কোনো মনে হুম, করো রিপ্লাই সেরকম একটা আসে না। কয়টা আসছে? স্যার এই 20টার মতো রিপ্লাই আসছে। হুম, তো বলতেছে অনেকে বলে যে এগুলো কাজ আমরা নিজেরাই করি, পোস্টের কাজ আমরা নিজেরাই করি। আর বলে আজ টাকা দিতে পারবো না স্যার। আপনি মূলত এই
এই যে ক্লায়েন্টগুলা, লোকাল ক্লায়েন্টগুলা, এগুলা কই থেকে নিয়ে আসেন? ফেসবুকে যে পেজগুলো আছে সেগুলো থেকে। ফেসবুক পেজ থেকে। এটা কিভাবে সার্চ করেন আমাকে একটু দেখাবেন স্ক্রিন শেয়ার করে? জি স্যার, দেখাচ্ছি। জি, আপনি স্ক্রিন শেয়ার করে দেখান। কারণ আপনার সার্ভিস নিয়ে আপনি কার কাছে যাবেন এটা যদি ক্লিয়ার না হন, এরকম রিপ্লাই আসবে। এটা অস্বাভাবিক কিছু না। জি, আমাকে ফার্স্ট থেকে একদম দেখান যে আপনি কিভাবে সার্চ করেন, কিভাবে আপনি একটা পেজকে মনে করেন যে এই পেজটা আমার সার্ভিস নিতে পারে। আচ্ছা, কি মেসেজ দিচ্ছেন? ফার্স্ট একদম একদম প্রথমে যান, একদম প্রথমে। আরো যান, উপরে যান। কিছু দেন নেই আর না? আচ্ছা, এই মেসেজটা আমি একটু পড়ি। আসসালামু আলাইকুম, আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটের আমি আপনার পেজটি ঘুরে দেখেছি, প্রোডাক্টগুলো আসলে কার্যকরী, কিন্তু আপনার পেজটিতে ট্রাফিক এবং সেলস তুলনামূলকভাবে অনেক কম। পেজে অ্যাড রানের মাধ্যমে ট্রাফিক সেলস জেনারে করতে পারবো। আপনি কি আপনার পেজটিতে সেলস জেনারেট করতে আগ্রহী? নিচে আসেন। আমি আপনার পেজে 2 সপ্তাহের মধ্যে আপনার সেলস বৃদ্ধি করতে পারবো। আমি আপনাকে আরো বিস্তারিত জানাতে পারি। ধন্যবাদ জানতে। আকরাম হোসেন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আচ্ছা, আপনি বলেন, আপনি যা যা লিখছেন এর মধ্যে ভুল কয়টা? তো দুইটা দেখা যাইতেছে, যখন লেখি তখন তো আর স্যার বোঝা যায় না। আচ্ছা, কি কি ভুল বলেন তো? বলেন। মার্কেটার ভুল আছে, আর একটা একটা সেলফ জেনারে। হুম, এটাই তো জি স্যার। ভুলটা দেখাই দিই। যখন একটা ক্লায়েন্ট দেখবে এই জিনিসটা যে সেলফ জেনারে, এটা আবার কি, তখন কি সে আপনার সাথে কাজ করতে আগ্রহী হবে? জি না স্যার, যখন লেখছি তখন তো ওরকম চোখে পড়ে নাই। কিন্তু তো আপনার এটা খেয়াল করা দরকার ছিল। আপনি আলাদা একটা জায়গায় লেখেন, কোনো একটা নোটপ্যাডে লেখেন, লিখে তারপর আগে দেখেন লেখাটা ঠিক আছে কিনা, তারপরে আপনি পাঠান। বাট আর কথা হলো যে এত বড় মেসেজ হবে কেন প্রথম মেসেজ? প্রথম মেসেজটা হবে 2 থেকে 3 লাইনের। প্রথমে শর্ট করে দিলে তো মেসেজ তো হয়ে যায়, শর্ট হয়ে যায় কেন। আপনি বলেন যে আহ, আমি কি আহ, স- আমি কি পেজ ওনারের সাথে কথা বলতে পারি, এইটা লিখে মেসেজ দেন। ও রিপ্লাই করুক, রিপ্লাই করবে, তারপর আপনি এই মেসেজ পাঠাবেন। ঠিক আছে? জি স্যার। এখন আপনার ভুলগুলো আগে সংশোধন করবেন। ঠিক আছে? ভুলগুলো সংশোধন করবেন, মেসেজটা ছোট করবেন। আপনি যা যা লিখছেন এগুলাতে আসলে মানুষ মনে করে যে এটা অটোমেটেড একটা মেসেজ, এটা আপনি সবাইকে পাঠাইতেছেন, ওনাকেও পাঠাইছেন। বাট অ্যাকচুয়াল যে মেসেজটা হওয়ার দরকার ছিল, সেটা একদম আপনার মনের ভেতর থেকে যে কথাটা আপনি আসলে একটা মানুষকে বলতে চান, সেই জিনিসটা আপনি লিখবেন। দেখেন, আপনি অনেক ফর্মাল কথাবার্তা বলছেন এখানে, যেটা ওই
ইংলিশটা ট্রান্সলেট করে লেখা যায়। ওকে, এটা কিন্তু লেখা যাবে না। আপনি ওনাকে এভাবে লিখতে পারেন যে আমি আপনার ফেসবুক পেজটা ভিজিট করে দেখলাম, আপনার লগো কভার ফেসবুক প্রফেশনালি সেট আপ করা আছে, বাট আপনার ফেসবুকের অ্যাডগুলা তেমন একটা ভালো না। আমি যতদূর বুঝতে পারছি ফেসবুকে অ্যাডগুলো আরেকটু ইমপ্রুভ করা যেতে পারে, এক্ষেত্রে আপনার সেলসটা বাড়বে। আর বিভিন্ন স্ট্র্যাটেজিতে আমরা হচ্ছে ফেসবুকে অ্যাড দিতে দিতে পারবো, সেটার মাধ্যমে আমরা হচ্ছে আপনি যা সেল পাচ্ছেন এই মুহূর্তে আমরা এটাকে হচ্ছে কনসিস্টেন্টলি আরো বাড়াইতে পারবো। ওকে বলতে হবে যে এটা নিয়মিত একটা সেলস আসবে, প্রতিদিন প্রতিদিন একটা নাম্বার অফ সেলস আসবে, প্রতিদিন সেল আসবে, এটা বলতে হবে। রেগুলার বেসিসে সেলস আসবে বা কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট মানে হচ্ছে কি, ওই যে রেগুলার জিনিসটা ওইটাই, প্রতিদিন নিয়মিত। ঠিক আছে, জি স্যার। সেলস বৃদ্ধি এটা না লিখলেও পারতেন, সেলস বৃদ্ধি দরকার নাই। আপনি বলেন আমি সেলস বাড়ায় দিব, আপনাকে সেলস দ্বিগুণ করে দিব। ঠিক আছে, জি স্যার। এই যে এখানে লিখছেন আপনি কি আপনার পেজটিতে সেলস জেনারেট করতে আগ্রহী, ওনাকে এই প্রশ্ন করারই দরকার নেই। আর এই যে এখানে লিখছেন না যে আমি আপনার পেজে 2 সপ্তাহের মধ্যে আপনার সেলস বৃদ্ধি করে দিতে পারবো, আপনাকে আরো বিস্তারিত জানাতে পারি, এটা এইভাবে লিখবেন না। আপনি লিখবেন যে আমি আমার সার্ভিসের মাধ্যমে আপনাকে 2 সপ্তাহের মধ্যে সেলস এনে দিব, কনসিস্টেন্ট সেলস এনে দিব, নিয়মিত সেলস এনে দিতে পারবো। ঠিক আছে, শর্ট করবেন কথাটা, কিন্তু অনেক বড় হয়ে গেছে আপনার এটা। আমি আপনার পেজে আমি আপনার পেজে 2 সপ্তাহের মধ্যে নিয়মিত সেলস এনে দিতে পারবো, বা কনসিস্টেন্ট দিতে পারেন, কারণ অনেক পেজ ওনার এইটুকু বুঝবে, কনসিস্টেন্ট লিখলে বুঝবে। কনসিস্টেন্ট বানান করতে পারবেন, আমি লিখে দিতেছি এই যে জি স্যার। কনসিস্টেন্ট মানে হচ্ছে নিয়মিত, ওই যে উপরে লিখে দিছি। কনসিস্টেন্ট হচ্ছে নিয়মিত, এই নিয়মিত জিনিসটা বোঝাইতে হবে কাস্টমারকে। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার নিচে লিখছেন না, ওটা যান যান ওইখানে যান, নিচে যান, আপনার মেসেজটার নিচে যান। আপনি লিখছেন না যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আপনার নাম হচ্ছে আকরাম হোসেন, তারপর হচ্ছে ট্যাগটা দিয়ে দিছেন, তাই না? এখানে লিখবেন এরকম, আকরাম হোসেন, এটা সার্টিফাইড, দাঁড়ান আমি লিখে দিতে, সার্টিফাইড এই যেভাবে দিবেন। ঠিক আছে, আপনি কিন্তু ওনাকে মেটা অ্যাড মানে হচ্ছে ফেসবুক অ্যাড পাবলিশ করে দিবেন। আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবেন না, এটা কিন্তু আবার মাথায় রাখতে হবে। সবাই কিন্তু আমরা ডিজিটাল মার্কেটার এখনো হই নাই। ডিজিটাল মার্কেটিং তারাই ডিজিটাল মার্কেটার তারাই যারা কিনা এসইও পারে, ইমেল মার্কেটিং পারে, ফেসবুক অ্যাড পারে, গুগল অ্যাড পারে, সব কিছু একত্রে সে জানে, তাকে আমরা বলতে পারি ডিজিটাল মার্কেটার। কিন্তু আপনি এখন যেটা আছেন সেটা হচ্ছে মেটা অ্যাড এক্সপার্ট বা ফেসবুক অ্যাড এক্সপার্ট। ঠিক আছে, জি স্যার।
আপনারা এটাও লিখতে পারেন, সার্টিফাইড ফেসবুক অ্যাড এক্সপার্ট, সার্টিফাইড ফেসবুক অ্যাড এক্সপার্ট, এভাবে আপনারা লিখতে পারেন। তাহলে আপনার ভুলগুলো বুঝতে পারছেন। জি স্যার। এই জিনিসগুলো একটু মডিফাই করে লেখেন, লিখে আপনি আরো 50টা ক্লায়েন্টকে মেসেজ দেন এইভাবে, নতুন নতুন গুলাকে। দেখেন আপনার রিপ্লাই ভালো আসবে এবং আপনার সাথে কাজ করতে চাইবে, বিস্তারিত জানতে চাইবে। ঠিক আছে? জি স্যার। স্যার আচ্ছা, মেসেজ ব্লক খাইলে পরে কয়দিন লাগে ছাড়তে? 14 দিন কিংবা 1 মাস। এরকম জি কয়েকটা স্যার, মেসেজ দেওয়ার জন্য মেসেজ স্যার আমার মেসেজ ব্লক হয়ে গেছে। আপনি এখন নতুন কাউকে মেসেজ দিতে পারতেছেন না? জি স্যার। কি বুঝলাম না। স্যার এখন আর কোনো মেসেজ দিতে পারতেছি না। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, কাজ কিন্তু থেমে রাখা যাবে না। আপনার অন্য একটা আইডি থাকলে সেটা দিয়ে আপনি ট্রাই করেন। আপনার কাজ থেমে রাখা জি যাবে না, স্যার। কাজ করতে হবে। তাহলে যে যে জিনিসগুলো ইয়া করলাম, বলে দিলাম ফিক্স করার জন্য, এগুলো হচ্ছে নোট করে রাখেন। তারপর হচ্ছে আপনি যখন মেসেজ দিবেন এটা লিখে ফেলবেন। ঠিক আছে? আমি আপনার হোমওয়ার্ক দিতেছি। আপনি আগামী ক্লাসের আগে অ্যাটলিস্ট 50 জনকে মেসেজ পাঠাবেন এবং এই 50 জনের মধ্য থেকে অ্যাটলিস্ট একটা ক্লায়েন্ট আপনি জেনারেট করে তাকে সার্ভিস দিবেন। কিভাবে দিবেন, কোন ওয়েতে দিবেন আমি জানি না, আপনি আমাকে সেটা রেজাল্ট দেখাবেন। আপনার কাছে ইনশাআল্লাহ স্যার। সব সমাধান আছে এবং আমি কিন্তু ম্যানুয়ালি চেক করে আপনারটা ফিক্স করে দিলাম। জি স্যার। আর যদি সম্ভব হয় আপনি মেসেজটা রেডি করে আমাকে আবার আজকের মধ্যে বা কালকের মধ্যে পাঠান। এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে আমি এটা ফিক্স করে দিব। ওকে স্যার। ঠিক আছে, স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। আতিকুর রহমান। জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বলেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আমার কয়টা স্যার ক্লায়েন্ট পাইছেন? পরীক্ষা শেষ, কালকে আসছি রাতে। আজকে থেকে ইনশাল্লাহ আগের মতো আবার কাজ করতে আচ্ছা, হবে। এতদিন পরীক্ষা ছিল? জি স্যার, ঢাকা ছিলাম। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে তো আপনি এখন কাজ শুরু করতে পারবেন পুরো দমে। জি স্যার, ক্লাসগুলো আগের গুলো দেখে কিছু মিস হয়েছে, এগুলো দেখে আমি হোমওয়ার্ক গুলো করে ফেলবো। ক্লাসও করেন, পাশাপাশি ক্লায়েন্টও নেওয়ার চেষ্টা করেন। আপনার তো জি অলরেডি স্যার। ফেসবুক অ্যাড এর এক্সপিরিয়েন্সটা আছে, তাই না? জি স্যার। ঠিক আছে, আপনি জি হচ্ছে স্যার, আমি ওয়েবসাইটে follow করেন। করলাম স্যার, ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট বানালাম, এটা নিয়েও কাজ করব। আচ্ছা, হ্যাঁ, এটা ভালো। আর আপনি চেষ্টা করেন নতুন ক্লায়েন্টকে ধরার, যেভাবে জি স্যার। যে ওয়েতে আজকে ক্লাসটা আমি দেখাইলাম এইভাবে আপনার মেসেজটাও তৈরি করবেন এবং যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন এই জিনিসগুলো ফলো করবেন। তাহলে আপনার কথাগুলো অনেক বেশি প্রফেশনাল দেখাবে এবং ক্লায়েন্টরাও কাজের প্রতি ইন্টারেস্টেড থাকবে। ঠিক আছে? জি স্যার। আর ফাইবারে কয়টা গিগ দিছেন এখন পর্যন্ত? স্যার ফাইবার একটাই দিছি আমি, পরে দিতে পারিনি। পাবলিশ করছেন তো না? জি স্যার, পাবলিশ করছি। আচ্ছা, ফেসবুক ইমপ্রেশন পিক্সেলটা। মোটামুটি আসছে, শুরুতে বেশি ছিল, এখানে একটু কমছে আগের তুলনায়। আচ্ছা, কমবে বাড়বে আবার, সমস্যা নেই। আর আমি এখনো আপনাদের গিগগুলো চেক করে নাই সবারটা। আমি চেক করে আমি হচ্ছে একটা পার্সোনালাইজড ফিডব্যাক সবারটাই দিয়ে দিব। তো জি স্যার। আপনারা হচ্ছে ফেসবুক পিক্সেলের যে সেকেন্ড গিগটা সেটা আপনারা পাবলিশ করে ফেলবেন সবাই আগামী সপ্তাহের মধ্যেই। ওর জিম আহমেদ। জি স্যার। কি অবস্থা, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। বলেন কি অবস্থা? স্যার মোটামুটি ভালো। কয়টা ক্লায়েন্ট ধরছেন এখন পর্যন্ত? স্যার এমনি কথা হয়েছে কিন্তু কাজ দেয় নাই। পরবর্তীতে দিতে চাইছে, আবার এমনিতে অনেকের পরে লাগবে বলে জানাইছে। আচ্ছা, আপনি মেসেজ দিতেছেন কি আমাকে একটু দেখান তো। উম, স্যার আমি ফোন থেকে দেখাই এমনি। দেখান, আমাকে দেখাইলে হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। দেখা যাক। স্যার দেখা যাচ্ছে কি? না, এখন আসে নাই। হ্যালো, দিতেছি স্যার। স্যার আপনি চেষ্টা করছি। মেসেজটা আমাকে কপি করে দেন, তাহলেও হবে। ঠিক আছে স্যার, দিতেছি। যেভাবে পারেন দেন আর কি। স্যার জুমে মিটিং এ দিয়েছি। আচ্ছা, দেখতেছি। আপনার এখানে যে মেসেজটা আপনি লিখছেন, আমি শেয়ার করি সবার সামনেই, তাহলে সবার একটু জানা হবে কোন জায়গায় আনক্লিয়ার। মূলত এই জায়গায় আমি একটু দেখাচ্ছি। ঠিক আছে স্যার।
দেখেন, আমি জিম আহমেদ, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আমি 1 বছরের কিছু বেশি সময় ধরে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছি। আমি আপনার পেজের মাধ্যমে আপনার সেলস বাড়াতে সহযোগিতা করতে পারি। ইতিমধ্যে এই ধরনের বেশ কিছু কাজ করেছি। ভালো। আমি আপনার ব্যবসার জন্য একটি সেলস ফানেল তৈরির সহযোগিতা করতে আগ্রহী। নিচে নাম্বার 24/7 প্রস্তুত আছি। মূল্যবান সময় ব্যয় করে মেসেজটি পড়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, আপনার না এইটুকু অ্যাভয়েড করা উচিত, এইটুকু দেওয়া দরকার নেই। নিচেরটুকু এটা অ্যাডিশনাল ছিল। আর এখানে যে জায়গায় ক্লিয়ারিটি নাই, মানে হচ্ছে আনক্লিয়ার, সেটা কি জানেন? এই যে এইটুকু, কি স্যার? এই যে এইটুকু হচ্ছে আনক্লিয়ার। কি বলছেন দেখেন তো? আমি আপনার ব্যবসার জন্য একটা সেলস ফানেল তৈরি করব। এখন এই ক্লায়েন্ট বলবে যে সেলস ফানেল আবার কি? এটা কি সেলস আনবে? না, সেলস আনবে না। এটা এটা সেলস আনবে একদম শেষ পর্যায়ে গিয়ে। মানে সেলস ফানেল তৈরি করতে তো একটা সময় লাগে, তাই না? ধরেন যে 2 সপ্তাহ বা 1 সপ্তাহ বা 10 দিন। এটা কিন্তু ইনস্ট্যান্ট সলিউশন দিতেছে না ক্লায়েন্টকে। এটা ক্লায়েন্টের জন্য প্রয়োজন নাই। ক্লায়েন্ট কি করবে? সুন্দর করে বলবে যে না, আমি আগ্রহী না। তাহলে এই জায়গায় আপনি যেটা মূলত এই টোটাল যে আপনি কথা বলছেন, এটার উদ্দেশ্য হলো এই যে এটাকে আপনি সেল করা, এই যে এটুকু একটা সেলস ফানেল তৈরি করে দিবেন, এটাই হচ্ছে আপনার কাজ। বাট এটা ক্লায়েন্টের দরকার নেই এখন। ক্লায়েন্টের দরকার কি? ক্লায়েন্টের দরকার সেলস। তাহলে আপনার কি করা উচিত ছিল বলেন তো? এখানে কি লেখা উচিত ছিল আপনার? আচ্ছা, আমি নিচে লিখতেছি। স্যার একটা ইনস্ট্যান্ট সলিউশন দেওয়ার কথা প্রয়োজন ছিল। হ্যাঁ, এফ, আচ্ছা, আপনার বিজনেসের সেলস এনে দিব আগামী 1 সপ্তাহের মধ্যে। আমি আপনার বিজনেসের কনসিস্টেন্ট সেলস এনে দিব আগামী 1 সপ্তাহের মধ্যে। তাহলে এই যে এইটুকু, এটা আমার প্রয়োজন নাই, যেহেতু এটা আমার কোনো কাজে লাগতেছে না, এটা আমি বাদ দিলাম। তাহলে রিপ্লেস করলাম কি? রিপ্লেস করে দিলাম হচ্ছে নতুন একটা লাইন, যেটার নাম হইতেছে আমি আপনার বিজনেসের কনসিস্টেন্ট সেলস এনে দিব আগামী 1 সপ্তাহের মাঝে। ঠিক আছে, এটা একটা ক্লিয়ারিটি আসছে এখানে যে আমি এটা দিব আপনাকে। ঠিক আছে, এই যে আমি বলছিলাম না আপনাদের যে 2 সপ্তাহ কখন লাগে? 2 সপ্তাহ যখন আপনি একটা গ্লোবাল বিজনেসের জন্য কাজ করবেন, বিশেষ করে বড় মার্কেটগুলা যেমন ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলোতে, ওইগুলোতে হচ্ছে 2 সপ্তাহ আমি মানে সেফ জোনে থাকার কারণে আমি হচ্ছে ওই 2 সপ্তাহটা নিই নর্মালি। আর বাংলাদেশের ক্ষেত্রে ভাই এটা 2 দিনে আপনি সেলস নিয়ে এসে দিতে পারবেন, 2 দিনে। তো আপনি এটা সর্বোচ্চ 1 সপ্তাহ বলতে পারেন। ঠিক আছে, এটা সবার জন্য প্রযোজ্য। সবাই আপনি যখন লিখবেন এই জিনিসটা, চেষ্টা করবেন 1 সপ্তাহের মধ্যে আপনি সেলস এনে দিবেন, এটা এনশিওর করবেন। ঠিক আছে, এই যে লেখাটা, এটার কারণে ক্লায়েন্ট হচ্ছে আপনার সার্ভিসে ইন্টারেস্টেড হবে, আদারওয়াইজ হবে না। এমন কোনো কিছু যদি থাকে যেটা আনক্লিয়ার, ক্লায়েন্ট আসলে ক্লিয়ার না, বুঝতেছে না, আমি কনফিউশন,
আপনি নিজেও কনফিউশনে আছেন যে আপনি আসলে কি সার্ভিস দিতেছেন, তাই না? এটা কিন্তু থাকা যাবে না, কনফিডেন্ট থাকতে হবে সার্ভিস নিয়ে। কি পাবে, আমাকে ক্লায়েন্ট যদি পে করে আসলে সে কি পাবে, সে সেলস পাবে। এটাই হচ্ছে আপনার সেই পিচ লাইন, যেটার কারণে ক্লায়েন্ট আপনাকে পে করবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন আহ, এটুকু আপনার দরকার নেই, যেটা আমি কেটে দিলাম ওটা দরকার নেই। এখন আপনি এই লাইনটা লিখছেন না, এটা খুব ভালো হয়েছে। আমি 1 বছরের কিছু বেশি সময় ধরে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছি, ইতিমধ্যে এ ধরনের বেশ কিছু কাজ করেছি। খুব ভালো, এই লাইনটা খুব ভালো, এটা ট্রাস্ট বিল্ড করে। ঠিক আছে? আর এই জায়গায় ডিজিটাল মার্কেটার লিখছেন না, এটা লেখার দরকার নেই। আপনি কি লিখবেন? ফেসবুক অ্যাড এক্সপার্ট। তাহলে বুঝতে পারছেন কি কি প্রবলেম সলভ হলো এখন? জি স্যার, বুঝতে পারছি। ফ্রি থাকলে আমি আপনার আপনার সাথে বিস্তারিত কথা বলতে পারি। শেষ। লাইনটা কি বেশি বড় হয়ে গেছে এইটুকু? জি না স্যার। অল্প সময়ের মধ্যে আমরা হচ্ছে আমাদের যে মানে কাজ, সেটা কিন্তু প্রেজেন্ট করে ফেললাম। কনসিস্টেন্ট বানানটা মনে হয় ভালো হয়নি আমার। কনসিস কনসিস্টেন্ট, বা এটা আপনি হচ্ছে ইংলিশেও লিখতে পারেন, যেহেতু ইংলিশ কথা এটা। কনসিস্টেন্ট সেলস, সেলসটাও আপনি ইংলিশে দেন, সেলস এনে দিব উইথিন 1 সপ্তাহ। ঠিক আছে? এখানে কি কি আহ, সুনির্দিষ্ট করে বলছি দেখেন, এইটুকুর মধ্যে এইটুকু একটু খেয়াল করেন। 1 সপ্তাহের মধ্যে, এটা কিন্তু আমি অফারগুলো আপনাকে আপনাদের আগেও আমি বুঝাইছি। ঠিক আছে? খেয়াল করছেন কিনা জানি না। এই যে 1 সপ্তাহের মধ্যে এটা একটা সুনির্দিষ্ট টাইম লাইন। তারপরে কি আনবেন? কনসিস্টেন্ট সেলস, ক্লায়েন্টের প্রবলেম সলিউশন দিবেন। তো 1 লাইনের মধ্যেই আপনার এই সমস্যার সলিউশন দিয়ে দিয়ে দিতেছি আমরা, ক্লায়েন্টের সমস্যার সমাধান। ওকে? জি স্যার। ক্লিয়ার আছে না অফার? জি স্যার। আপনি এটা পাঠান, এইটা আপনি আগামী 7 দিনের মধ্যে, 7 দিন না, আগামী ক্লাসের আগে 50টা মানুষকে পাঠাবেন। পাঠায় দেখবেন যে কয়টা রেসপন্স আসে। ঠিক আছে স্যার। রেসপন্স আসবে, কথা বলবেন। কথা বলবেন কিভাবে? ওই যে শিট দিছেন একটা, জি স্যার। ট্রান্সলেট করতে বলছি, সরি বাংলায় লিখতে বলছি, আপনারা ট্রান্সলেট করে নিয়ে আসছেন। ওইটাই, ওইটাকে সুন্দর করে লিখবেন, নিজের মনের মতো করে লিখবেন। নিজের মন থেকে যে কথাগুলো আসে কথা বলার সময়,
ওই কথাগুলো আপনি লিখবেন খাতায় ঠিক খাতায় আছে বা গুগল ডকে লেখেন। যখন আপনি কথা বলবেন ওইটুকু লাইন যেন আপনি আপনার চোখের সামনে রাখতে পারেন। ওটা দেখে দেখে আপনি হচ্ছে ক্লায়েন্টকে কোশ্চেন করবেন। ঠিক আছে? জি স্যার। মানুষ রেজাল্ট পাওয়ার জন্য অনেক চেষ্টা করে, বিভিন্ন ওয়েতে চেষ্টা করে। তো আপনারাও চেষ্টা করবেন, একটা সময় গিয়ে সফল হবেন। একটা দুইটা ক্লায়েন্টের সাথে যখন প্রথম কাজ করবেন একটা এক্সপিরিয়েন্স হবে, পরবর্তীতে নতুন ক্লায়েন্টকে অ্যাকোয়ার করার জন্য ওটা সহজ হবে আর কি। এখন যে কষ্টগুলো হইতেছে এটা আর তখন হবে না। তখন আপনার ইজিলি কনফিডেন্স আসবে যে আমি তো আহ, এক সপ্তাহ যদি সময় দিই, 100টা ক্লায়েন্টের কাছে যদি মেসেজ করি, আমার একটা দুইটা ক্লায়েন্ট আসবেই। এই কনফিডেন্সটা তখন আসবে, তখন আর পেছনের দিক তাকাইতে হবে না। বুঝতে পারছেন? বাট এটা জি হচ্ছে স্যার। টোটালি সময়ের ব্যাপার। ওই সময়টুকু নিয়ে আসতে হবে। আমি আপনাকে রিপ্লাই দিলাম আপনার মেসেজে। জিম আহমেদ, তাহলে আপনার ফাইবারের গিগ কয়টা এখন? স্যার একটা পাবলিশ করছে। আচ্ছা, তাহলে ফেসবুক পিক্সেলের যে গিগটা আমি দিতে বলছিলাম ওইটা আপনারা পাবলিশ করে ফেলবেন ঠিক আগামী আছে স্যার। সপ্তাহের মধ্যে আর কি। ঠিক আছে? জি স্যার। জি। ওকে, ফাইন। আপনারা এগুলা শেষ করবেন, তারপরে আমরা হচ্ছে ইমেল মার্কেটিংটা শুরু করব। ইমেল মার্কেটিংটা শেষ করলে মোটামুটি আমাদের কোর্সটা শেষ হবে। আর ক্লায়েন্ট হান্টিং এর ব্যাপারে আরো কিছু ক্লাস নেব আর কি চিন্তা করছি। ক্লায়েন্ট হান্টিং এর জন্য তো আপনারা তেমন একটা চেষ্টা করেন নাই, পরে আমাকে আপডেটও দেন নাই। আপনারা এই যে এত মেসেজ পাঠালেন, ইমেল পাঠালেন, একটা রিপ্লাইও আসে নাই কোনো ক্লায়েন্টের থেকে? রফিকুল ইসলাম, জি না স্যার, জিম আহমেদ, চিনি তো, চিনি হয় না। জি না স্যার। বুঝতে পারছি। শুনেন, আমি আপনাদের একটা উদাহরণ দিই। আমি 3600 মানে 3600 মেইল পাঠাইছি, সেইখান থেকে 6টা বা 7টার মতো রিপ্লাই আসছে, এবং সেই 6-7টার মধ্যে জাস্ট একজন আমাকে হচ্ছে কাজ দিছে, জাস্ট একজন। তাহলে চিন্তা করেন কি পরিমাণ কষ্ট এই এই জায়গায়। বাট একটা আহ, ইয়া থাকে যে কনফিডেন্স থাকে যে আমি যদি বেশি বেশি মেইল করি আমার ক্লায়েন্ট আসবে। এটা মূলত আর কি কনফার্ম বলা যায়। বাট মার্কেট প্লেসের ক্ষেত্রে দেখেন কি হয়, আপনি যদি অনলাইনে না থাকেন আপনি কখনোই কাজ পাবেন না। প্লাস যদি আপনার ভাগ্যে কোনো ক্লায়েন্ট, প্রথম ক্লায়েন্ট যদি না আসে, দেখা যায় আপনার গিগটা ডাউনই পড়ে থাকে, আপনার কাজ পেতে পেতে অনেক সময় লেগে যায়। অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে এই জিনিসগুলো। আগে যেমন ফাইবারের বায়ার রিকোয়েস্ট ছিল, ওইখান থেকে অ্যাপ্লাই করা যেত। বাট এখন টোটালি সবকিছু সার্চের উপর ডিপেন্ড করে। ক্লায়েন্ট যদি সার্চ দেয়, সার্চ দেওয়ার পর যদি আমাদের গিগটা তার সামনে আসে তাহলেই অর্ডার আসে, আদারওয়াইজ অর্ডার আসে না। ঠিক আছে? এগুলো হচ্ছে এক একটা প্রবলেম। আপওয়ার্কে আপনাদের হচ্ছে এখনো নিয়ে যায়নি। আপওয়ার্কে ধরেন যে উম, মানে যে অবস্থা, শুধুমাত্র এক্সপিরিয়েন্সড প্রফেশনাল যারা, তারাই ওইখানে কাজ পায়, নতুনরা তেমন একটা কাজ পায় না। তারপরেও আপনারা যদি নিজে নিজে এক্সপ্লোর করতে চান আপনারা দেখতে পারেন।
আচ্ছা, ক্লোজ করে দিই এটা। তারপর আর কি আছেন? সুমাইয়া আক্তার, জি স্যার। কি অবস্থা বলেন? স্যার, লোকাল যেগুলা ক্লায়েন্ট লোকাল যেগুলা ক্লায়েন্টের কাছে মেসেজ দেওয়া হয়েছে, এখান থেকে 2টা কাজ আসছিল, 2টা করা হয়েছে অর্গানিক ফলোয়ারের। অর্গানিক ফলোয়ার আপনি দিতে পারছেন? স্যার, এঙ্গেজমেন্টের মাধ্যমে অ্যাড রান করা হয়েছিল। ফেসবুক লাইক ক্যাম্পেইন করে দেন নাই? না স্যার। লাইক ক্যাম্পেইন করা তো শেখাইছি আমি। স্যার, আমাদের যে ইয়ের স্যার আছে, যে অন্তর স্যারের কাছে দেখায় নেওয়া হয়েছে। আচ্ছা, ক্লায়েন্ট কি চাইছে? পেজে লাইক চাইছে নাকি? অর্গানিক ফলোয়ার চাইছে। ফেসবুক অ্যাড এর মাধ্যমে কোনো যদি ফলোয়ার আসে সেটা অর্গানিক হয় না, ওটা পেইড ফলোয়ার। স্যার, বুঝতে আমাদের পারছেন? ইনস্টিটিউটে যে স্যার আছে, ওই স্যার বলছিল এইভাবে করলে আসবে, এটা একদম 100% অর্গানিক। অর্গানিক আর পেইড এটার পার্থক্য আপনি বুঝেন? স্যার, বলেন। পেড কি তাৎক্ষণিকের জন্য? জি, বুঝে নেই। পেড কি মানে সাময়িক সময়ের জন্য? না না না, আমাকে আগে বলেন ক্লায়েন্ট কি চাইছে। ক্লায়েন্ট অর্গানিক ফলোয়ার চাইছে তার পেজের জন্য। তাহলে সে অ্যাড রান করাইতে বললো কেন? অ্যাড রান করতে বলছে ক্লায়েন্ট নাকি আপনারা নিজেরা অ্যাড রান না, করছেন? ক্লায়েন্ট ক্লায়েন্ট বলে নাই, ক্লায়েন্ট বলছে শুধু অর্গানিক ফলোয়ার চাই। ও আচ্ছা, এটা বলেন। আচ্ছা, অর্গানিক ফলোয়ারের বিভিন্ন ওয়ে আছে। এখন এটা ডিপেন্ড করে বাজেটের উপর। ক্লায়েন্টের বাজেট যদি অল্প থাকে সেই ক্ষেত্রে ওই যে বট ফলোয়ার দিয়ে দিতে হয়, বুঝছেন? বট ফলোয়ার 1-2 মিনিটের মধ্যে 1,000 ফলোয়ার চলে আসে পেজে, ওটাকে বলে বট ফলোয়ার। আপনি বিভিন্ন গ্রুপে ওটা পাবেন। আর অর্গানিক যেটা একদম রিয়েল অর্গানিক, যেমন অর্গানিক ফুড যেমন না, একদম প্রাকৃতিক জি স্যার। প্রকৃতি থেকে আসে, ঠিক এই অর্গানিক ফলোয়ারটাও ওইরকম ভাবেই কাজ করে। এটা ধরেন যে আপনি পেজটাকে বিভিন্ন জায়গায় প্রমোট করবেন, বিভিন্ন মানুষের কাছে ইনভাইট করবেন, আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে হচ্ছে ইনভাইটেশন পাঠাবেন যে পেজটা লাইক করো। তারপরে আহ, বিভিন্ন পোস্টের কমেন্টে গিয়ে হচ্ছে আপনি পেজের লিংক দিয়ে বলবেন যে লাইক করেন পেজটাকে। তারপরে ধরেন যে পেজের অ্যাক্সেস নিতে হয়, পেজের অ্যাক্সেসটা নিয়ে পেজে বিভিন্ন ধরনের পোস্ট করতে হয় হ্যাশট্যাগ হ্যাশট্যাগের মাধ্যমে অথবা রিলস দেওয়ার মাধ্যমে। তো ওগুলো যদি আপনি দিতে পারেন, আপনার অর্গানিক ফলোয়ার জেনারেট হইতে অনেক টাইম লাগবে। ধরেন 1,000 ফলোয়ার জেনারেট করতে আপনার 1 মাস লেগে যাবে। ঠিক আছে, এটা কোনো মানে কুইক রেজাল্টের গেম না, এটা স্লোলি কাজ করবে। প্রতিদিন 1টা 2টা 5টা 10টা এরকম করে ফলোয়ার আসতে থাকবে। এটাকে বলে অর্গানিক, একদম রিয়েল অর্গানিক ফলোয়ার। আর এই যে 1 মাস আপনি কাজ করবেন ফলোয়ারের জন্য, এটার জন্য আপনি অ্যাটলিস্ট 5,000 টাকা তার কাছ থেকে চার্জ করতে পারবেন মিনিমাম, ম্যাক্সিমাম যত পারেন আপনি। তো স্যার, আমাদের বাংলাদেশে এরকম ক্লায়েন্ট এখন মানে যারা একদম স্মল বিজনেস ওনার, ওরা এফোর্ড করতে পারে না এই অ্যামাউন্টটা। এই জন্য ম্যাক্সিমামই হচ্ছে এই যে এরকম বট ফলোয়ার কিনে ফেলে। জি বলেন। আমাদের অফার সাজানো হয়েছে যে বট ফলোয়ার 170 টাকা আর অর্গানিক ফলোয়ার হচ্ছে 350 টাকা। অর্গানিক ফলোয়ার যেটা দেওয়া হয়েছে, আমার 2জন ক্লায়েন্টকে অর্গানিক ফলোয়ার দেওয়া হয়েছে। তাদেরটা একজনেরটা এখন একটা অ্যাড রান চলতেছে ক্যাম্পেইনের মাধ্যমে এঙ্গেজমেন্ট করে।
গতকাল করা হয়েছে, এখন 600 হয়েছে আর কি, 598 ফলোয়ার পেজের হয়েছে। অ্যাক্সেস নিছেন? হ্যাঁ, ফুল অ্যাক্সেস দিয়ে দিছি। আচ্ছা, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনেই কিন্তু হচ্ছে পেজ লাইকের অপশন থাকে, এটা কি জানেন? জি স্যার। তাহলে সম্ভবত আপনি লাইক পেজ লাইক করতে নাকি? ক্যাম্পেইনই করছেন, বাট আপনি শিওর না এটা আসলে করছেন কিনা। আপনার কাছে সেই অ্যাডটা আছে? জি স্যার, আছে। আপনি শেয়ার করেন তো, আমি একটু দেখি। ওকে স্যার। স্যার আমি তো পিসি থেকে যাব, একটু টাইম লাগবে। আমি ফোন থেকে জয়েন হয়েছি, পিসি থেকে জয়েন হয়ে তারপর দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি আস্তে আস্তে জয়েন করেন, আমি তাহলে আরেকজনের সাথে কথা বলি এই মুহূর্তে। আচ্ছা, এশা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন কি অবস্থা, কত দূর আগাইছেন? স্যার আমার এই যে কিছুক্ষণ আগে একটা ক্লায়েন্ট স্যার মেসেজ দিছে, আমি স্যার কোনো রিপ্লাই দিতে পারতেছি না, ব্লক খাইছি স্যার। আচ্ছা, এর আগে কোনো ক্লায়েন্টের কাজ নিছেন? স্যার না স্যার, রেসপন্স স্যার ভালোই পাইছিলাম, কিন্তু স্যার ওই সার্ভিস চার্জের কথা শুনে পরে স্যার আর কোনো কথা বলে না, কিন্তু আচ্ছা, স্যার একটু রেসপন্স ভালোই স্ক্রিনটা পাইছিলাম। শেয়ার করতে পারবেন? কি মেসেজ দিতেছেন আপনি ক্লায়েন্টকে, এটা একটু দেখান। স্যার মেসেজটা দেই, চেটে দিয়ে দেই কপি করে। দেন, পাঠান। স্যার দিছি তো। হ্যাঁ, আমি পাইছি, শেয়ার করতেছি। এটা হচ্ছে আপনার মেসেজ। কোন কোন জায়গায় ভুল আছে আমি মার্ক করতেছি আগে। আপনি মূলত সার্ভিস দেন কি, অর্গানিক ফলোয়ার বৃদ্ধি করা? এই সার্ভিসটা দিয়েন না কেউ? স্যার এটা আমাদের ইনস্টিটিউট থেকে বলছিল তো, স্যার এর জন্য দিছিলাম স্যার, তাও সব মেসেজে দেই নাই, এই রিসেন্ট কয়েকটা মেসেজে স্যার দেওয়া হয়েছে। এটা দিয়েন না কেউ, এটার কোনো ফিউচার নাই, এটার কোনো স্টেবল ফিউচার নাই, ঠিক আছে? আপনি
আজকে দিতেছেন কালকে নাই, এরকম অবস্থা। জি স্যার। এটার হচ্ছে সাস্টেইনেবিলিটি নাই। ধরেন যে ফলোয়ার দিতেছেন, বট ফলোয়ার গেছে, 2 দিন পরে ক্লায়েন্ট আপনাকে রিপোর্ট করবে, বলবে যে আপনি 1,000 ফলোয়ার দিছেন আমাকে, আমার তো এখন মাত্র 700 750 ফলোয়ার আছে, আর ফলোয়ার গুলোর কারণে তো আমার পেজে রিচ হইতেছে না। এটা কই থেকে ফলোয়ার দিছেন? আপনি তো ফেক ফলোয়ার দিছেন আমাকে। টাকা দিয়ে কি আমি ফেক ফলোয়ার কেনার জন্য আপনাকে টাকা দিছি? এই টাইপের অনেক কথাবার্তা বলবে। আর যারা মানে এই যে জেনে বুঝে ধরেন ফলোয়ার নিল, এটা আপনি দিলেন, বাট এটাতে আপনার কয় টাকা লাভ হইতেছে বলেন? 50 টাকা, 100 টাকা। বাট এটা কিন্তু কোনো ফিউচার না। আপনি এটা সাইড হাসেল হিসেবে রাখলেন। ধরেন যে আহ, আপনি ফেসবুক অ্যাডের সার্ভিস দিলেন ক্লায়েন্টকে, এখন ওই ক্লায়েন্টের দরকার এরকম ফলোয়ার। আপনি ক্লায়েন্টকে বললেন যে ঠিক আছে, আমি হচ্ছে তোমাকে ফলোয়ার দিয়ে দিছি, তুমি আমাকে 300 টাকা পে করে দাও, আমি 1,000 ফলোয়ার দিয়ে দিব। তখন আপনি 1,000 ফলোয়ার দিয়ে দিলেন তাকে, এক্সট্রা বেনিফিট পাইলেন সার্ভিসটা সেল করে। ঠিক আছে, এটা করা যায়, বাট এটাকে মেইন পারপাস হিসেবে নিয়ে কাজ করা যাবে না। এই টোটাল মেসেজটাই ভুল। দরকার নেই নিচের এইগুলা, দরকার নেই। আপনি মেসেজ দিয়েছেন, এটাই এনাফ। মেসেজের রিপ্লাই দিবে, এটাই আপনার কমিউনিকেশন চ্যানেল। এখন লিখবেন কি, এটা হচ্ছে কথা। লিখবেন কি? আপনি আসলে মূলত কি সার্ভিস দেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। যেমন আপনি লিখেন, আমি আমি একজন সার্টিফাইড ফেসবুক অ্যাড এক্সপার্ট। ঠিক আছে, আমি একজন সার্টিফাইড ফেসবুক অ্যাড এক্সপার্ট। টেক এ লুক, এটা পেজের নাম, তাই না? একটা পেজের নাম দিছেন। জি স্যার। ওকে, ধরেন এটা একটা পেজের নাম, থাকুক, সমস্যা নেই। পেজটি দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। মুগ্ধ হয়ে গেলে তার কোনো লাভ নাই, আসলে এই মুগ্ধ হয়ে যাওয়ার দরকার নেই। আপনি হচ্ছে লিখবেন, আপনার পেজটি দেখে আমি আহ, আপনার পেজটি অ্যানালাইসিস করার পর দেখা যাচ্ছে পেজে অনেক ভালো প্রোডাক্ট আছে সেল করার মতো, কিন্তু আপনি আশানুরূপ সেল পাচ্ছেন না। ঠিক আছে, ঠিক আছে, একদম ইনফর্মাল কথাবার্তা। বিশেষ করে উইমেন হুডি অ্যান্ড সুইট শার্ট কন্টেন্ট গুলো তথ্যপূর্ণ দর্শনে এগুলো দরকার নাই। কন্টেন্ট গুলো আমার বেশ ভালো লেগেছে, এটুকু আপনি বললেন, একটা বিশ্লেষণ দিয়ে দিলেন। এতেও বুঝবে যে আপনি ওর প্রোডাক্টটা আপনি সবকিছু আপনি দেখছেন, দেখি তারপরে মেসেজ করতেছেন। এখন আপনি এই যে এখানে যে ভুল করছেন, সম্ভাবনা এবং আরো আপনার আপনার পেজের সম্ভাবনা আরো বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, এটা আনক্লিয়ার একটা তথ্য।
কি অফার করতেছেন ক্লায়েন্ট বুঝতেছে না, দরকার নেই এটা। আপনি এখন কি বলবেন? আমি মূলত সেলস নিয়ে কাজ করি গত 2 বছর থেকে। আমি আম, 2 সপ্তাহের মধ্যে, সরি 1 সপ্তাহ, বাংলাদেশি ক্লায়েন্ট, 1 সপ্তাহ আমি আপনাকে কনসিস্টেন্ট সেলস, তাই না? কনসিস্টেন্ট সেলস এনে দিব। বিস্তারিত জানতে আপনার সাথে অনেক কথা বলতে চাই। বিস্তারিত ভাবে বলা যায় আপনার সাথে ফোনে কথা বলতে চাই। এরপরে উনি নাম্বার দিবে আপনাকে, আপনি তখন ফোন দিবেন, কথা বলবেন। ওকে? জি স্যার। আমি কিন্তু সবাইকেই এক সলিউশন দিতেছি না, যে যেভাবে লিখছেন আমি ওইটাকেই মডিফাই করে আমার মতো করে আমি লিখতেছি। ঠিক আছে? সবাইকে আমি এক মেসেজ লিখে দিতেছি না। এই যে আমি যে আপনাদের পার্সোনালাইজড একটা সলিউশন দিতেছি, মূলত এই কাজটাই আপনি ক্লায়েন্টদের সাথে করবেন। এক একজন ক্লায়েন্টের এক এক ধরনের সমস্যা থাকতে পারে, তাকে সেই সমস্যাটা দিয়েই তাকে হচ্ছে আপনি অফার করবেন। হুম। তবে আপনার সবচেয়ে বেটার যে জিনিসটা ছিল, এই যে এটা আপনি লিখছেন, আপনার টেক এ লুক পেজটি, এটা ভালো। এই যে পেজের নাম, আপনি পেজের নাম মেনশন করে, তারপর প্রোডাক্টের নাম মেনশন করে ওকে যে লিখছেন, এটা খুবই ভালো। এটা ভালো একটা কমিউনিকেশন মেথড। এটা যখন ক্লায়েন্টরা দেখে, ওরা খুবই আগ্রহী থাকে আপনার সাথে কথা বলার জন্য। সো এটা অবশ্যই আপনি করতে পারেন, যেহেতু আপনি অলরেডি করে ফেলছেন, আপনি এইভাবে কাজটা করেন, আশা করা যায় আপনি ক্লায়েন্ট পাবেন। স্যার রেসপন্স আমার ভালোই আসে, কিন্তু স্যার শেষ মুহূর্তে যায় স্যার ক্যান্সেল করে দেয়। কিন্তু ওগুলা স্যার রেসপন্স পর্যন্ত আপনি আমি এর আগে যেই কি ভালোই মেসেজ পছন্দ। দিছিলেন? এইগুলাই না, এটাই তো দিছিলেন যেটা আমাকে পাঠাইছেন। স্যার শুধু ওই যে অর্গানিকটা ওই লাইনটা লিখি নাই, আর এগুলাই দিছিলাম। হ্যাঁ, এইগুলাতে তো ভুল পাইছি, তাই না? স্যার শুরুতে স্যার চার্জটা বেশি ধরা হয়েছিল, ওই ওই সময় স্যার ক্লায়েন্ট বেশি আসছিল। কিন্তু হুম। স্যার গত কয়েকদিন থেকে রিপ্লাই খুব কমই আসে, গত কিন্তু গত আগের কয়দিন তুলনায় থেকে কম। আপনি অর্গানিক ফলোয়ারটা প্রমোট করতেছেন? স্যার এটা দেওয়ার আগে থেকে ক্লায়েন্ট এসএমএস কম দিতেছে। এটা তো দিলাম 2-3 দিন থেকে, কিন্তু এর আগে থেকে স্যার ক্লায়েন্ট রেসপন্স খুব কম করতেছে। মানে শুরুর দিকে খুব ভালো রেসপন্স পাইছিলাম। আচ্ছা, আপনি এটা দেন, এটা দিয়ে আমাকে একটা রিপোর্ট দেন আগামী ক্লাসের আগে। স্যার আমার যে একটা ক্লায়েন্ট স্যার জানতে চাইতেছে, আমি তো স্যার রিপ্লাই দিতে পারতেছি না, ব্লক খাইছি স্যার। কি বলছে? স্যার উনি কস্ট জানতে চাইছে, কিন্তু স্যার কোনো রিপ্লাই দিতে পারতেছি না। এখন রিপ্লাই যদি না দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি কি অন্য কাউকে স্যার মেসেজ হোয়াটসঅ্যাপ দিতে নাই। পারতেছেন? অন্য কাউকে মেসেজ স্যার দিতে ওনার পারতেছেন? হোয়াটসঅ্যাপ দেখলাম, স্যার হোয়াটসঅ্যাপও নাই। আচ্ছা, অন্য কোনো পেজে মেসেজ দিতে পারতেছেন কি? না স্যার, খুব কোনো মেসেজ যাইতেছে না। তাহলে রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এখন কিছু তো করার নাই। অন্য একটা পেজ থেকে মেসেজ দেন, অন্য একটা জি স্যার। প্রোফাইল থেকে মেসেজ দেন।
স্যার আমি এখন শেয়ার করব? জি, শেয়ার করেন। আচ্ছা, আমি এই মেসেজটাকে আপনাকে দিতেছি, মেসেজটা কপি করে পাঠিয়ে দিয়েছি, আপনি হচ্ছে এটাকে সেভ করে রাখতে পারেন। স্যার আমার পাঠান একটা জুম কোশ্চেন ছিল। চ্যাটে। আকরাম হোসেন কিছু বললেন? জি স্যার, স্যার আমাদের পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখান থেকে কি মেসেজ করা যাবে? হ্যাঁ, যাবে। স্যার সেইখানে তো আমাদের মনে করেন পার্সোনাল কিছু ছবি আছে, এগুলো থেকে যদি ক্লায়েন্ট মনে করে সে তো ডিজিটাল মার্কেটারই না। না, এটা ভুল বললেন। সে যদি দেখে যে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, প্রতিদিন আপনার নিজের ছবি শেয়ার করতেছেন, পার্সোনাল লাইফে অনেক কিছু শেয়ার করতেছেন, সে এটা ট্রাস্ট করবে, কারণ দেখবে যে আপনার অ্যাক্টিভিটি আছে, আপনি কোনো স্ক্যামার না, কাউকে প্রতারণা করেন নাই। ঠিক আছে, এগুলো মানুষ এখন বেশি পছন্দ করে, ওইসব মানুষদের সাথে কথা বলতে বেশি আগ্রহী থাকে। আর আমার একটার ভিতরে আকরাম হোসেন দেয়া আর একটা হচ্ছে আকরাম আহমেদ দেয়া। এখানে ইনস্টিটিউটের কোনো মনে কর স্যার পোস্ট করা নাই। হুম, আপনি পার্সোনালটা দিয়েও ট্রাই করেন। ঠিক আছে স্যার। বাকি আছেন কেউ? আচ্ছা, সুমাইয়া আক্তার, আপনি এটা যেটা করছেন এটা হচ্ছে পেজ লাইক ক্যাম্পেইন। ঠিক আছে, জি স্যার। এটা হচ্ছে পেজ লাইক ক্যাম্পেইন। এটাকে আর কখনো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন বলবেন না, ওকে স্যার, ঠিক আছে। পেজ লাইক ক্যাম্পেইন। আপনার পেজ লাইকের কস্টিং তো অনেক বেশি। ও না, সরি, এটা ঠিক আছে, কস্টিং ঠিক আছে, এটা 20 পয়সা করে কাটতেছে। স্যার 17 পয়সা হয়েছিল, এখন আবার 20 পয়সা হয়ে গেছে। আচ্ছা, আপনি কি কন্টেন্ট ইউজ করতেছেন? স্যার এখানে একটা রাজনীতির জন্য একটা কন্টেন্ট দেওয়া হয়েছে, আর আরেকটা যেটা করা হয়েছিল ওইটা একটা ধর্মীয় কন্টেন্ট দেওয়া হয়েছিল, ওইটাতে 50 পয়সা কাটছে। আচ্ছা, এগুলো আপনাদের বুদ্ধিতে এগিয়ে বলেন তো, যে আমাদের ইনস্টিটিউটে স্যার। রাজনৈতিক পোস্ট করতে হবে, তারপরে ধর্মীয় পোস্ট করতে হবে। না, ঠিকই আছে। আমাকে বললেও আমি এটাই বলতাম, যদি এরকম বেশি লাইক নিয়ে আসার প্রয়োজন হতো তাহলে আমি এটাই বলতাম। ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন, অসুবিধা নেই। তবে ফেসবুক অ্যাড, সেলসের জন্য অ্যাড, এটা নিয়ে আপনারা চেষ্টা করেন। ওই পেজ লাইক ক্লায়েন্ট বেশি দিন থাকে না, একটা দুইটা ক্যাম্পেইন করে চলে যায়। রিয়েল মানি মেক করতে পারবেন শুধুমাত্র সলিড সার্ভিস দিয়ে, মান্থলি বেসিসে সার্ভিস দিবেন, তাহলে হচ্ছে আপনি টাকা পাবেন। এগুলো ছোট সার্ভিস দিবেন, 10টা ক্লায়েন্টেরটা দিতে দেখবেন যে অবস্থা খারাপ হয়ে গেছে। 10টা ক্লায়েন্টের জায়গায় আপনি 2টা ক্লায়েন্টকে সার্ভিস দেন, সলিড সার্ভিস, সেটা ফেসবুক অ্যাড মান্থলি বেসিসে দেন, টাকাও বেশি আসবে, হ্যাসেল কম হবে, প্রেশার কম হবে। ওকে, তো বাকি আছেন কেউ? রফিকুল ইসলাম 2টা আইডি দিয়ে ঢুকছেন না? জি স্যার। ওকে, তাহলে আর তো বাকি নাই কেউ। ঠিক আছে, তো যার যে কাজ দেওয়া হয়েছে করে ফেলবেন। আর যারা যারা এখনো লোকাল ক্লায়েন্ট পান নাই, আগামী 1 সপ্তাহের মধ্যে অ্যাটলিস্ট আমাকে একটা ক্লায়েন্ট দেখাবেন, প্লাস যে মেসেজগুলো কাস্টমাইজ করে দিলাম সবাইকে, সবাই সেই মেসেজগুলো আপনারা ক্লায়েন্টকে সেন্ড করেন। একটা প্রোফাইলে রেস্ট্রিক্টেড হয়েছে, আর একটা প্রোফাইল দিয়ে ট্রাই করেন। আর ফাইবারের পিক্সেলের গিগটা, এটা আপনারা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে আমাকে দেখাবেন, আগামী সপ্তাহের আগে। ঠিক আছে, জি স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করেন। স্যার জি,
স্যার আমার ফোনে তো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল জিমেল থেকে, সেটা কি আমি ল্যাপটপে কানেক্ট করতে পারবো? আপনার ফাইবার অ্যাকাউন্ট তো একটাই, তাই না? জি জি, তাহলে আপনি পারবেন। স্যার, ল্যাপটপে ট্রাই করছিলাম, একটু সমস্যা দেখাইছিল। কি সমস্যা দেখাইছিল? স্যার এখন তো খেলা হচ্ছে না, যখন ই করে একটু সমস্যা দেখাচ্ছে, তার উপর আমি ওখান থেকে বের হয়ে এসেছি। আচ্ছা, আমাকে সমস্যাটা স্ক্রিনশট তুলে আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়েন। ঠিক আছে স্যার। হুম। আর কেউ? স্যার মার যে মেলে স্যার সেন্ড করতেছি, মেসেজ সেন্ড হইতেছে, কিন্তু স্যার সিন ওপেন কিছু হয় না, এটা সমস্যাটা কি? মেসেজ সেন্ড হইতেছে আপনার মেইলে? কি আপনি চেক করছেন সেন্ড বক্সে গিয়ে যে মেসেজগুলো সেন্ড হইতেছে নাকি? জি স্যার, সেন্ড হয় বেশিরভাগই, মানে যদি 30টা সেন্ড করার ভিতরে 4-5টা মনে করেন যে মেসেজ ব্লক দেখায়, লগ দেখায়। অ্যাড্রেস কারণে। আচ্ছা, এটা মার্জো মেইলে একটু সময় নেই, অনেক সময় দেখা যায় টাইম নেই, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা এরকম টাইম নেই, নেওয়ার পরে একটা রিপোর্ট দেয়। ওটার একটা রিপোর্ট তো আপনি মেইলের মাধ্যমে পাবেন। ওটা যখন কমপ্লিটলি ডান হয়ে যাবে আপনাকে একটা মেইল করবে যে এতগুলা মেসেজ সেন্ড হয়েছে, এতগুলা রেসপন্স আসছে, এতগুলা ক্লিক হয়েছে। স্যার এটা প্রিমিয়াম করতে স্যার কত ডলার লাগবে? প্রিমিয়াম করতে মান্থলি আপনাকে $7 দিতে হবে, 700 টাকা। প্রিমিয়ামে যায় না, আগে জি এক্সপিরিয়েন্স স্যার। হন। প্রিমিয়ামে স্যার যাবেন যখন আপনার মান্থলি অ্যাটলিস্ট 50,000 60,000 টাকা ইনকাম হবে তখন। আগে কোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশনে যান না। জি, কে জানি কথা বললেন? স্যার ফাইবারে স্যার ক্লিক না হওয়ার কারণ কি স্যার? ইমপ্রেশন তো ভালোই হইতেছে স্যার, কিন্তু ক্লিক হইতেছে না স্যার, শুধু একটা ক্লিক হইছে। গিগ ডাউন থাকলে এরকমই হবে, ক্লিক নাও হতে পারে। আর যখন গিগটা ফার্স্ট পেজে আসবে তখন দেখবেন যে ক্লিক হইতেছে 2টা 5টা এরকম। স্যার জি, জি স্যার। স্যার পোর্টফোলিওটা স্যার চেক করে দেখছিলেন স্যার, এটা ফাইবারে দিব নাকি, এটা স্যার কনফিউশন আছে। ওই যে পোর্টফোলিওটা আপনাদের বানাইতে বলছিলাম, জি স্যার। স্যার আমি তো দিয়ে দিছি। এটা ফাইবারে দেন, ফাইবারে দেন, অসুবিধা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে। হুম। এটা বাংলাদেশি ক্লায়েন্টের জন্য যদি আপনারা তৈরি করতে চান, আপনারা যে প্রসেসে হচ্ছে ফাইবারের জন্য তৈরি করছেন, ওইটা বাংলাদেশি ক্লায়েন্টের জন্য বাংলায় লিখে আপনারা পোর্টফোলিও তৈরি করতে পারেন। বাংলায় না লিখলেন, বাট নাম্বারগুলো আপনি এমন ভাবে লিখলেন যেন এটা বাংলাদেশে কনটেক্সটে মানুষ বিলিভ করে।